হ্যালো স্টুডেন্ট, এক্সাম গ্রাভিটিতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমরা কেমিস্ট্রির প্রথম যে চ্যাপ্টারটা স্টার্ট করেছিলাম সেই চ্যাপ্টারের নাম কি ম্যাটার বা বাংলা যেটাকে বলা হয় পদার্থ। আজকে আমরা পার্ট 3 পড়বো। আগে আমরা পার্ট 1 এবং পার্ট 2 কমপ্লিট করেছি। আশা করি তোমরা সেই কোশ্চেনগুলো সেই ক্লাসগুলো খুব ভালো করে রিভিশন দিয়েছো। আজকে আমি তোমাদের আগের ক্লাসে তো তোমাদের কি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করানো হয়নি পার্ট 2 এর, তো আজকে তোমাদের আমি আগের দিন যে ক্লাস হয়েছে এবং আজকে যে ক্লাস হবে তার বেসিসে আমি তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করাবো। তো যদি রিভিশন দিয়ে না থাকো তাহলে তোমাদের কোশ্চেন করতে অসুবিধা হবে। তো আশা করি তোমরা ঠিকঠাকভাবে রিভিশন দিয়েছো, ঠিক আছে। আর পার্ট 3তে আমরা পুরো চ্যাপ্টারটাকে কমপ্লিট করার ফুল ট্রাই করবো, ঠিক আছে। ট্রাই করবো না, আজকে শেষই হয়ে যাবে। এই পার্টে ম্যাটার চ্যাপ্টারটা পুরো কমপ্লিট করবো, ওকে। আজকে ক্লাস নাম্বার 71। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। আচ্ছা, আগের দিন যতটা আমি পড়েছিলাম ঠিক তারপর থেকে আজকে স্টার্ট করছি। আগের দিন আমরা লিনতাপ পড়েছিলাম এবং লিনতাপের এই গ্রাফ সম্বন্ধে তোমরা আশা করি খুব ভালো করে বুঝতে পেরেছিলে এবং আমি নিজে হাতে ড্র করে তোমাদের ডিটেলসে বুঝিয়েছিলাম। আজকে আমি বলেছিলাম যে আমরা একটা নতুন জিনিস পড়বো যেটাকে বলা হয় কি, যেটাকে বলা হয় ইভাপোরেশন, যেটাকে বাংলায় বলা হয় বাষ্পায়ন। আমি তোমাদের আগেই বলেছি যে দুটো জিনিস তোমরা বারবার গুলি ফেলবে বা বিভিন্ন জায়গাতে গোলানো অবস্থাতেই আছে। একটা হচ্ছে ইভাপোরেশন, ইভাপোরেশন মানে বাষ্পায়ন, আর একটা হচ্ছে ভেপারাইজেশন, একটা হচ্ছে ভেপারাইজেশন। এই দুটো জিনিস এক জিনিস নয়। তো ভেপারাইজেশন আমরা আগেই পড়েছি। আরে ভেপারাইজেশন কি বলো? ভেপারাইজেশন কাকে বলে বলেছিলাম? ভেপারাইজেশনের বাংলা কি? বাষ্পীভবন। যখন বলেছিলাম যে লিকুইড গ্যাসে পরিণত হয়, লিকুইড থেকে যখন আমরা গ্যাসে পরিণত করি, যখন আগের দিন পদার্থের যে অবস্থার পরিবর্তনের কথা বলেছিলাম, লিকুইড থেকে যখন গ্যাসে হয়, তরল থেকে যখন গ্যাসে পরিবর্তন হয়, তখন সেই প্রসেসটাকে কি বলে? ভেপারাইজেশন বলে, ঠিক আছে। যেটাকে বলে কি? বাষ্পীভবন। আর বাষ্পায়ন এই জিনিসটা সম্পূর্ণ আলাদা, ঠিক আছে। কিন্তু ইভাপোরেশন পড়ার আগে, বাষ্পায়ন পড়ার আগে তোমাদের নতুন দুটো জিনিসকে জানতে হবে। নতুন দুটো জিনিস বলতে কি জিনিস স্যার? একটা হচ্ছে গলনাঙ্ক, একটা হচ্ছে স্ফুটনাঙ্ক। যদিও নতুন নয়, কিন্তু কোথাও না কোথাও এই কনসেপ্টগুলো একসঙ্গে না গুলিয়ে পেঁচিয়ে যায়। তো আজকে খুব ভালো করে শুনে নাও, এরপর থেকে কোনো দিন তোমাদের এই বিষয়ের কোনো সমস্যা আসবে না। দেখো, আমি একটা কথা আগের দিন বলেছিলাম যে যখন সলিড থেকে মানে কঠিন থেকে যখন আমরা কোনো পদার্থকে লিকুইডে নিয়ে যাব, লিকুইড বা তরলে নিয়ে যাব, কি বললাম? সলিড থেকে যখন লিকুইডে নিয়ে যাব, এই যে প্রসেসটা কি করে নিয়ে যাব না, মেল্টিং প্রসেস আছে, মেল্টিং, যেটাকে বাংলায় বলা হয় কি? গলন। এবার সবাই ভেবে নেয় গলন আর গলনাঙ্ক দুটো জিনিস এক জিনিস নয়। তবে বলতে পারো গলন না জানলে তুমি গলনাঙ্ক বুঝতে পারবে না, ঠিক আছে। চলো, আমরা গলন সম্বন্ধে তো বুঝতে পেরেছি যে কঠিন থেকে যখন তরলে পরিণত হয় কি প্রসেসের মাধ্যমে হয়? গলনের মাধ্যমে হয়। মনে রাখবে এই গলনাঙ্ক হচ্ছে এমন একটা জিনিস যেটা প্রত্যেকটা পদার্থের আলাদা আলাদা হয়, আলাদা আলাদা। মানে ধরো আমি এই একটা পদার্থ নিলাম, ঠিক আছে। ধরো এই একটা পদার্থ নিলাম, আমি বললাম যে এই পদার্থটার নাম হচ্ছে লোহা। এবার লোহার যে মলিকিউলগুলো থাকে, লোহার যে অতি ক্ষুদ্র কণাগুলো দিয়ে তৈরি থাকে, আমি আরেকটা পদার্থ নিলাম, আমি বললাম যে এটা হচ্ছে তামা। এবং তামার যে অতি ক্ষুদ্র কণাগুলো দিয়ে তামা তৈরি হয়, আমি যদি বলি যে এ যে টেম্পারেচারে গলবে, এ কি সেই টেম্পারেচারে গলা শুরু করবে? মানে সলিড থেকে কি লিকুইড হবে? আমি ধরো লোহাকে টেম্পারেচার দিলাম দিতে থাকছি, একটা টাইমে কি হবে? লোহা কিসে পরিণত হবে? লিকুইডে পরিণত হবে, তরলে পরিণত হবে। সাপোজ আমি কথা বলছি, আমি মানলাম 1400 ডিগ্রি টেম্পারেচারে লোহা তরলে পরিণত হলো, মানে কি? মেল্ট হয়ে গেল, গলে গেল। মানে এই যে কঠিন থেকে যে তরল হলো, এটাকে আমি বলছি মেল্টিং, গলন। বুঝবে ব্যাপারটা? তো লোহা কিসে পরিণত হলো? তরলে। কত ডিগ্রিতে? 1400 ডিগ্রিতে। আমি যদি বলি তামাকেও আমি হিট দিচ্ছি, তামা কিসে পরিণত হবে? স্যার তরলে পরিণত হবে। তো এটা কি গ্যারেন্টি যে এই লোহা যখন 1400 ডিগ্রি সেন্টিগ্রেডে গলে তরল হলো, তামাও কি 1400 ডিগ্রি সেন্টিগ্রেডে গলে তরল হবে? না স্যার, এটা কখনোই সম্ভব নয়। কারণ তামার মধ্যে যে অতি ক্ষুদ্র কণাগুলো দিয়ে তৈরি, তার যে স্ট্রাকচার সেটা আলাদা হবে। এখানে যে স্ট্রাকচার আছে, এখানে যে আবদ্ধ আছে, এই স্ট্রাকচার আলাদা হবে। তো কোথাও না কোথাও দুটো বস্তু কঠিন হলেও এ যে টেম্পারেচারে গলছে, এ হয়তো তার আগে গলে যাবে তামা। হতে পারে এর থেকে কোনো শক্তিশালী ধাতু কি আরও টেম্পারেচারের প্রয়োজন হবে। বোঝা গেল? তো এই যে মেল্টিংয়ের যে প্রসেসটা, গলন, যে মানে তরল কঠিন থেকে যে তরল হচ্ছে, সেটা সবার জন্য সমান টেম্পারেচার নয়। তো প্রত্যেকটা পদার্থের যে টেম্পারেচারে, যে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো একটা কঠিন পদার্থ সম্পূর্ণ রূপে গলে তরলে পরিণত হবে, তাকে ওই পদার্থের গলনাঙ্ক বলে। মানে 1400 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে লোহা ধরো গলে তরলে পরিণত হলো, তো আমি বলবো যে লোহার গলনাঙ্ক হচ্ছে 1400 ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে এটা ভাববে না যে তামারও গলনাঙ্ক 1400 ডিগ্রি সেন্টিগ্রেড, তা কিন্তু নয়।
তামা যে টেম্পারেচারে সম্পূর্ণ গলে তরলে পরিণত হবে সেই টেম্পারেচারটাকে বলবো এটা তামার টেম্পারেচার, এটা তামার গলনাঙ্ক বা বলবো মেল্টিং পয়েন্ট। বলো বোঝা গেল কিনা, এটুকু বোঝা গেল। ধরো আমি আরেকটা ধাতু নিয়েছি, যে কোনো ধাতু, যে কোনো একটা মেনে নাও, যে কোনো ধাতু ABCD কিছুটা ধাতু মেনে নাও। ধরো একে আমি হিট দিচ্ছি, এ কী করলো 1000 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে গলে তরলে পরিণত হলো। তাহলে কি বলবো, এই এ নামক ধাতুটা এর গলনাঙ্ক হচ্ছে 1000 ডিগ্রি সেন্টিগ্রেড। বোঝা গেল কি না? তাহলে যে নির্দিষ্ট তাপমাত্রাতে কোনো কঠিন পদার্থ সম্পূর্ণরূপে গলে তরলে পরিণত হবে তাকে বলবো ওই পদার্থের গলনাঙ্ক। কিন্তু এখানে আরেকটা জিনিস নির্দিষ্ট থাকতে হবে, সেটা হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ। যদিও তোমাদের এত ডিটেলসে যাওয়ার দরকার নেই, তাও আমি বলে দিচ্ছি যে বায়ুমণ্ডলীয় চাপের উপরও অনেক কিছু ডিপেন্ড করে, যে কোন বায়ুমণ্ডলীয় চাপে হচ্ছে। ঠিক আছে, এটা একটা ডিপেন্ড করে। তো বাস তোমার শুধু এইটুকু মনে রাখো, বায়ুমণ্ডলের চাপ ছেড়ে দাও, যে যে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো একটা কঠিন পদার্থ সম্পূর্ণভাবে গলে তরলে পরিণত হবে তাকে ওই পদার্থের গলনাঙ্ক বলবে। গলনাঙ্ক প্রত্যেকটা পদার্থের আলাদা আলাদা। যেমন আরেকটা এক্সাম্পল দিই, খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আইস। স্যার বরফ, আচ্ছা বরফ যে গলেছিল কত ডিগ্রি টেম্পারেচারে গলেছিল? আমি বলছি 0 ডিগ্রি সেন্টিগ্রেডে। আরে গলেছিল না গলেনি বলো? যখন আমি লিন তাপ দিয়েছিলাম 80 ক্যালোরি লিন তাপ, তখন 0 ডিগ্রি সেন্টিগ্রেডের বরফ ছিল, আবার গলে 0 ডিগ্রি সেন্টিগ্রেডেরই জলে পরিণত হয়েছিল। আরে হ্যাঁ কি না, হয়েছিল না? তো আমি বলতে পারি বরফের গলনাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। স্যার এর থেকে বেশি টেম্পারেচার দিলে গলবে না? অবশ্যই গলবে। আমি ধরো সাপোজ বলছি আইসকে আমি 20 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দিলাম, স্যার গলবে না? অবশ্যই গলবে। কিন্তু যে পয়েন্টে গলছে, সাপোজ দেখো এই জিনিসটা না ভুল করো না, ভালো করে বুঝবে। দেখো মানছি, ধরো এটা আমার থার্মোমিটার, ঠিক আছে স্যার? এখানে আছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, এখানে আছে 1, এখানে আছে 2, এখানে আছে 3, এখানে 4, এখানে 5, এখানে 6, 7 এভাবে আছে। আমি ধরো এটা একটা বরফের টুকরো ভাবো, এটা একটা বরফের টুকরো ভাবো, আইস, ঠিক আছে? আমি একে কী করলাম, প্রথমে আমি 0 ডিগ্রি টেম্পারেচারে না কী করলাম, একে 0 ডিগ্রি টেম্পারেচার দিলাম। আমি দেখলাম যে এই গলে তরল পদার্থে পরিণত হয়ে গেল, ঠিক আছে? আবার আমি 1 ডিগ্রি দিলে কি হবে না? হ্যাঁ স্যার হবে। 2 ডিগ্রি দিলে কি হবে না? হ্যাঁ স্যার হবে। কিন্তু প্রথম যে টেম্পারেচারটা, ফার্স্ট যে টেম্পারেচারটাতে এটা গলে তরলে পরিণত হচ্ছে, সেই টেম্পারেচারটাকে এর গলনাঙ্ক বলবো। হ্যাঁ, ধরো এটা লোহাকে সাপোজ বলছি, ধরো এখানে তো স্কেল আছে, ধরো এটা 1000 ডিগ্রি, এটা ধরো 1400 ডিগ্রি, এটা ধরো 1500 ডিগ্রি, এটা ধরো 1600 ডিগ্রি। তো লোহাকে যখন আমি 1000 ডিগ্রি টেম্পারেচার দিচ্ছি গলছে না। যখনই আমি 1400 ডিগ্রি টেম্পারেচার দিলাম না, দেখলাম লোহা গলে তরলে পরিণত হয়ে গেল। আমি উদাহরণ হিসাবে বলছি, তরলে পরিণত হলো। তার মানে কি 1400 ডিগ্রি টেম্পারেচারে পরিণত হলো, মানে 1400 ডিগ্রি এই লোহার গলনাঙ্ক। আমি 1500 ডিগ্রি দিলেও গলবে, কিন্তু ফার্স্ট যে টেম্পারেচারে এটা গলে তরলে পরিণত হচ্ছে সেইটা হচ্ছে তার গলনাঙ্ক। বলো বোঝা গেছে এতদূর পর্যন্ত? এটা বললাম মেল্টিং পয়েন্ট, গলনাঙ্ক ব্যাপারে। এবার আসছি স্ফুটনাঙ্ক। এই স্ফুটনাঙ্ক জিনিসটাই তোমাকে জানতে হবে বাষ্পায়ন পড়তে গেলে, ইভাপোরেশন পড়তে গেলে। তো ভালো করে স্ফুটনাঙ্ক জিনিসটা বোঝো। চলো নেক্সট দেখো, যা আছে আমি সব লিখিত আকারে লিখে দেবো, কোনো টেনশন নেই, আগে জিনিসটা বুঝে নাও। এই গলনাঙ্কের মতনই স্ফুটনাঙ্ক কিন্তু বিভিন্ন পদার্থের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? স্ফুটনাঙ্ক কিছুই নয়, ধরো যে টেম্পারেচারে একটা তরল আছে, ধরো এখানে একটা তরল আছে, ঠিক আছে? যে কোনো একটা তরল আছে, এই তরল পদার্থটা যে টেম্পারেচারে ফুটতে শুরু করবে, যে তাপমাত্রাতে ফুটতে শুরু করবে এবং দ্রুত বাষ্পে পরিণত হবে, তাকেই বলবো ওই পদার্থে, ওই তরলের জন্য ওটা স্ফুটনাঙ্ক। ভাবো এখানে একটা এ নামে তরল আছে, ঠিক আছে? ধরো এখানে একটা বি নামে তরল আছে, ঠিক আছে? ধরো সাপোজ বলছি এই যে এ নামক তরলটা সাপোজ বলছি 150 ডিগ্রি টেম্পারেচারে না ফুটে বাষ্প হতে শুরু করেছে। ধরো বি নামক টেম্পারেচারে 150 ডিগ্রি দিলাম, কিন্তু এ ফুটে বাষ্প হলো না। ধরো 200 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দিলাম, তখন এটা ফুটে বাষ্পে পরিণত হলো, ফুটতে শুরু করলো এবং দ্রুত বাষ্পে পরিণত হলো। তখন আমি বলবো যে বি নামক তরলটা স্ফুটনাঙ্ক হচ্ছে 200 ডিগ্রি সেন্টিগ্রেড। বোঝা গেল? তো এই গলনাঙ্কের মতনই স্ফুটনাঙ্ক বিভিন্ন পদার্থের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? আমরা স্ফুটনাঙ্ক মানে এইটুকু বুঝলাম অন্তত, যে নির্দিষ্ট তাপমাত্রাতে কোনো তরল পদার্থ ফুটতে শুরু করবে এবং দ্রুত বাষ্পে পরিণত হবে, ঠিক আছে? এখানে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নির্দিষ্ট বায়ুমণ্ডলীয় চাপ, ঠিক আছে? কীরকম স্যার? সাপোজ ধরো, আচ্ছা আমরা যে জায়গাতে আছি, আমাদের সমতল ভূমিতে আছি, এখানে ধরো বায়ু যে প্রেশার দিচ্ছে, বায়ুমণ্ডল যে প্রেশার দিচ্ছে, সেটাকে আমরা কী বলবো? বায়ুমণ্ডলীয় চাপ। সিম্পল হিসাব, আমি বেশি সায়েন্সে যাচ্ছি না, আমি মোটা ভাষায় তোমাদের বোঝাচ্ছি।
এবার আমি যে সমতল ভূমিতে দাঁড়িয়ে আছি, এখানে যে পরিমাণ বায়ু আমাকে প্রেশার দিচ্ছে, আমি যদি ওপরে চলে যাই, স্যার উপরে মানে একদম উপরে ভেবো না, ঠিক আছে, উপরে যাওয়ার সময় আসেনি, একদম উপরে নয়, আমি চলে গেলাম হিল, পাহাড়ে চলে গেলাম, ঠিক আছে, পাহাড়ে চলে গেলাম, আমি ধরো উচ্চতায় চলে গেলাম, ঠিক আছে, ঠিক আছে স্যার। তো আমি বলতে চাইছি এই উচ্চতাতে, এই পাহাড়ে, এই বায়ুমণ্ডলের প্রেশার এখানে যা ছিল, বায়ুমণ্ডলের চাপ এখানে যা ছিল, এখানে কি সেম প্রেশার থাকবে? কখনোই না স্যার। উপরে যত উপরে উঠতে থাকবো, যত উপরে উঠতে থাকবো, তত বায়ুমণ্ডলের চাপ কমতে থাকবে। কারণ কি, দেখবে উপরে, দেখবে অনেক সময় না, তোমরা কি কেউ লাদাখ ট্যুর করেছো বাইকে, এই ধরনের কিছু করেছো? যারা করে না, মোবাইলে দেখবে তারা ছোটো ছোটো না অক্সিজেনের সিলিন্ডার নিয়ে যায়। কেন বলো তো? যত হাইটে ওঠে না, যত পাহাড়ের হাইটে ওঠে, তত বায়ুমণ্ডলের মানে বায়ু কমতে থাকে, অক্সিজেন কমতে থাকে, তার ফলে একটা শ্বাসকষ্ট হয়। তার জন্য তারা কি করে, ছোটো সিলিন্ডার নিয়ে যায়, সেই অক্সিজেন নিতে থাকে তারা। কেন? কারণ উপরে বায়ুমণ্ডল কমতে থাকে। তো যদি বায়ু কমতে থাকে, তাহলে উপরে বায়ুমণ্ডলীয় চাপও কমতে থাকবে। তো আমরা যত উপরে উঠি, বায়ুমণ্ডলীয় চাপ কমতে থাকে। হ্যাঁ, এবার একটা জিনিস ভালো করে সায়েন্সটা বুঝবে। ধরো আমার এখানে একটা তরল পদার্থ আছে, কোথায়? আমার সমতল ভূমিতে। আমি কি বলেছিলাম? এই ভালো করে বুঝবে, নাহলে কিন্তু উল্টাপাল্টা হয়ে যাবে। এই তরলটা অনেকগুলো ছোট 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 মলিকুল দিয়ে তৈরি। হ্যাঁ স্যার, ঠিক। তো এখানে এর তো একটা প্রেশার আছে, একটা বায়ুমণ্ডলীয় প্রেশার আছে। আমি কি বলেছিলাম? যে যখন পদার্থের অবস্থার পরিবর্তন হয়, তখন টেম্পারেচারের সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস দায়ী, সেটা হচ্ছে প্রেশার। যদি আমি একে খুব প্রেশারাইজড করি, তরলটাকে খুব প্রেশারাইজড করি, কিসে পরিণত হবে? স্যার কঠিনে পরিণত হবে। স্যার কঠিনে পরিণত হবে। আচ্ছা, মাথা থেকে হাঁটিয়ে দাও। আমি এটুকু বলছি যে এখানে বায়ুমণ্ডলীয় প্রেশার খুব বেশি, আমি যেখানে বর্তমানে দাঁড়িয়ে আছি, ধরো সমতল ভূমিতে, বায়ুমণ্ডলীয় প্রেশার খুব বেশি। তো আমার এখানে হিট বেশি লাগছে। কেন হিট বেশি লাগছে? কারণ এই মলিকিউলগুলোকে আলাদা করার জন্য, আরে আমি যখন হিট দিচ্ছি, তখনই তো এই মলিকিউলগুলো গতিশক্তি পাচ্ছে, এই কণাগুলো গতিশক্তি পাচ্ছে, তখনই তো বাষ্পে পরিণত হবে। আরে গতিশক্তি যখনই পাবে, তখনই তো উপর দিকে উঠতে থাকবে, এদিক ওদিক দৌড়াতে থাকবে, গ্যাসে পরিণত হবে, বাষ্পে পরিণত হবে। তো আমার এখানে টেম্পারেচার অনেক বেশি লাগবে। 100 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার লাগছে এই জলটাকে ফোটানোর জন্য, 100 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। কারণ এখানে বায়ুমণ্ডলের প্রেশার খুব বেশি, এদের সহজে এই কণাগুলোকে আলাদা করতে পারবে না, অনেক টেম্পারেচার লাগবে। কিন্তু আমি যখন এই পাহাড়ের উপরে চলে আসবো, এখানে কি, ধরো এখানে তরল আছে, ঠিক আছে। তো এখানে যে তরলের মলিকিউলগুলো আছে, এখানে যে পরিমাণ প্রেশার লাগছিল, এখানে কি সেম পরিমাণ প্রেশার লাগবে? আরে লাগবে কি লাগবে না বলো? না স্যার, এত পরিমাণ প্রেশারই লাগবে না, কারণ এখানে বায়ুমণ্ডলীয় চাপ কম। স্যার বায়ুমণ্ডলীয় চাপ কম। তো যদি বায়ুমণ্ডলীয় চাপ কম হয়, এই যে অণুগুলো, এই যে তরল পদার্থ, যে সমস্ত কণাগুলো দিয়ে গঠিত, যে মলিকিউলগুলো দিয়ে গঠিত, এই মলিকিউলগুলোকে যদি আমি আলাদা আলাদা করতে চাই, একটু গ্যাপ করতে চাই, এদের মধ্যে গতিশক্তি চাই, তো আমাকে কি সেম পরিমাণ টেম্পারেচার দিতে হবে? না স্যার, অনেক কম টেম্পারেচারে ফুটতে শুরু করবে জল। তার কারণ কি? কারণ এই মলিকুলগুলো তো এমনি তো বায়ুমণ্ডলীয় চাপ কম। আরে বোঝো, দেখো ব্যাপারটা বুঝবে। ধরো তুমি বাড়িতে আছো, হ্যাঁ, তুমি ধরো সন্ধ্যাবেলা পড়তে বসছো না, তোমাকে কি করা হবে? তুমি তো সবসময় চাও খেলতে। ধরো তুমি এই ব্যক্তি কি করতে চাও? সবসময় খেলতে চাও, মাঠে যাবো স্যার, মাঠে যাবো, খেলতে চাই। কিন্তু তুমি যখন বাড়িতে আছো, কি করবে? প্রেশার দেবে মা, প্রেশার দেবে বাবা, দুই দাদা থাকে, দাদাও প্রেশার দেবে যে পড়তে বস। তুমি কি করে? প্রেশারাইজ থাকবে। তো এদেরকে যদি মানাতে হয়, তোমাকে মাকে অনেক বেশি বোঝাতে হবে যে মা, আমাকে খেলতে যেতে হবে, আমি সব পড়া ঠিকঠাক টাইমে করে নিয়েছি। শুধু মাকে বোঝালে হবে না, বাবাকেও বোঝাতে হবে যে আমি সব ঠিকঠাক পড়া করে নিয়েছি। দাদাকে বোঝাতে হবে, স্যার আমি সব ঠিকঠাক পড়া করে নিয়েছি, আমার কোনো সমস্যা নেই, আমাকে মাঠে। এখানে কি তোমাকে বোঝাতে হচ্ছে অনেকজনকে। সাপোজ ধরো তুমি চলে গেলে, তোমার মামা বাড়ি চলে গেলে, সেখানে তোমাকে সবাই খুব ভালোবাসে। তুমি কোথায় চলে এসছো? মামা বাড়ি চলে এসছো, সবাই খুব ভালোবাসে। তোমার টেন্ডেন্সি কি? মাঠে খেলতে যাব। এখানে বাধা দেওয়ার কেউ আছে? ধরো সাপোজ মামা বললো, কি রে কোথায় যাচ্ছিস তুই? খেলতে যাচ্ছি। এখানে বাধা দেওয়ার কেউ নেই, বেশি প্রেশার নেই, তোমার এখানে বেশি প্রেশার নেই। তো তুমি অলওয়েজ কী করবে? মাঠে আরামসে খেলতে যেতে পারবে, কোনো প্রেশার থাকবে কি না? ঠিক সেই রকমই এখানে প্রেশার অনেক বেশি থাকে, সেই জন্য এখানে টেম্পারেচার বেশি লাগছে এই অণুগুলোকে আলাদা আলাদা জায়গায় করতে, এদের মধ্যে গ্যাপিং আনতে, এদের মধ্যে গতিশক্তি আনতে বেশি টেম্পারেচার দিতে হচ্ছে। কিন্তু এদের মধ্যে প্রেশার এমনিই কম, এখানে পাহাড়ের মধ্যে প্রেশার এমনিই কম, তাই অল্প টেম্পারেচার দিতে হচ্ছে। সেই জন্য বলা হয়, দেখবে অল্প টেম্পারেচারে, যদি মানে খুব কম টেম্পারেচারে পাহাড়ের জল ফুটতে শুরু করে।
তার জন্য মাংস দেখবে ভালো সেদ্ধ হয় না, খাবার ভালো সেদ্ধ হয় না, ভাত ভালো সেদ্ধ হয় না। এর পিছনে কারণ কি? কারণ অল্প টেম্পারেচারে জল ফুটতে শুরু করে দেয়। তো কী করে সেদ্ধ হবে? সাপোজ ধরো এখানে 100 ডিগ্রি সেন্টিগ্রেড লাগছে জলটা ফুটতে, সাপোজ ধরো এখানে 75-80 ডিগ্রি সেন্টিগ্রেডে, যত উপরে যাবে তত টেম্পারেচার কম লাগবে। 75-80 ডিগ্রি সেন্টিগ্রেডে ধরো জল ফুটে গেল, জল ফুটে বাষ্পে পরিণত হয়ে গেল। তো সেখানে কি হয়? ঠিকঠাকভাবে খাবার সেদ্ধ হয় না। আরে এতদিনে বোঝা গেছে পাহাড়ের উপরে কেন জল তাড়াতাড়ি ফুটে যায়। যে কোনো তরলের স্ফুটনাঙ্ক খুব কম টেম্পারেচারে কেন স্ফুটনাঙ্ক হয়ে যায়, খুব কম টেম্পারেচারে জল ফুটতে শুরু করে। এর কারণ হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ। বলো বোঝা গেল এতদূর পর্যন্ত? আরে গেছে বোঝা? তাহলে স্ফুটনাঙ্ক কি বললাম? নির্দিষ্ট বায়ুমণ্ডলীয় চাপে, এই বায়ুমণ্ডলীয় চাপটা এখানে গুরুত্বপূর্ণ। নির্দিষ্ট বায়ুমণ্ডলীয় চাপে এবং নির্দিষ্ট তাপমাত্রায় কোনো তরল পদার্থ ফুটতে শুরু করে এবং দ্রুত বাষ্পে পরিণত হয়, তাকে ওই টেম্পারেচারটাকে ওই তরলের স্ফুটনাঙ্ক বলবো আমরা। সাধারণত বায়ুমণ্ডলের চাপে জলের স্ফুটনাঙ্ক কত? 100 ডিগ্রি সেন্টিগ্রেড। যদি এই জিনিসটা বুঝে যাও তাহলে তোমরা এর পরে কেসটা বুঝতে পারবে। চলো আমি যেগুলো এত রামায়ণ বললাম তোমাদের একবার দেখিয়ে দিই। দেখো এখানে এটাই লেখা আছে, তোমরা পড়ে নেবে, রিপিট করবো না। গলনাঙ্ক হচ্ছে যে নির্দিষ্ট বায়ুমণ্ডলীয় চাপে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ সম্পূর্ণভাবে গলে তরলে পরিণত হয় তাকে পদার্থে গলনাঙ্ক বলে। বরফে গলনাঙ্ক কত? 0 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা এখানে একটা 273 কেলভিন দেখতে পাচ্ছ, এই জিনিসটা আমি তোমাদের পরে বোঝাচ্ছি, ঠিক আছে? আমি এটা টেম্পারেচার যখন কথা বলবো, চেঞ্জের কথা বলবো, তখন আমি তোমাদের এটা বলে দেবো যে 273 কেলভিনের কী ফান্ডা আছে। এখন শুধু জেনে রাখো 0 ডিগ্রি সেন্টিগ্রেড বা 273 কেলভিন, এমনি জেনে রাখো, পরে এটা আলোচনা করছি আমি। এই তাপমাত্রায় বরফ এবং জল একই সঙ্গে থাকে। 0 ডিগ্রি সেন্টিগ্রেডে তোমাদের লিন তাপ পড়ানোর সময় পড়েছিলাম যে 0 ডিগ্রি সেন্টিগ্রেডের বরফও আছে, 0 ডিগ্রি সেন্টিগ্রেডের জলও আছে, ঠিক আছে স্যার? স্ফুটনাঙ্ক নির্দিষ্ট বায়ুমণ্ডলীয় চাপে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো তরল পদার্থ ফুটতে শুরু করে এবং দ্রুত বাষ্পে রূপান্তরিত হয়, তাকে ওই তরলের স্ফুটনাঙ্ক বলে। ওই নির্দিষ্ট টেম্পারেচারকে জলের স্ফুটনাঙ্ক বলে। তো সাধারণ বায়ুমণ্ডলীয় চাপে জলের স্ফুটনাঙ্ক কত? 100 ডিগ্রি সেন্টিগ্রেড বা 373 কেলভিন। 373 কেলভিন, ঠিক আছে? চলো আচ্ছা, এনসিআরটিতে এই জিনিসগুলো আছে, একবার দেখে নেবে তোমরা। উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে যেগুলো বললাম সেগুলি আছে। কঠিন পদার্থে কণাগুলোর গতিশক্তি বৃদ্ধি পায়। গতিশক্তি বৃদ্ধি পায় বলে কণাগুলো আরও বেশি বেগে কাঁপতে থাকে। তাপ দ্বারা সরবরাহকৃত শক্তি কণাগুলো আকর্ষণ করে। দেখে নেবে এটাই গলনাঙ্ক কাকে বলে, দেখে নেবে এটাই লেখা আছে। কঠিন পদার্থের গলনাঙ্ক থেকে কঠিন পদার্থগুলির অণুগুলির মধ্যে যে আকর্ষণ বল থাকে তার মাত্রা সম্পর্কে ধারণা পাওয়া যায়, ঠিক আছে? এই লাইনটা মনে রাখবে। যদি ডাইরেক্ট পরীক্ষায় কোশ্চেন দেয় যে পদার্থের কী থেকে কঠিন মানে পদার্থের কী থেকে তার অণুগুলোর মধ্যে যে আকর্ষণ বল থাকে তার মাত্রা সম্পর্কে ধারণা পাওয়া যায়, মনে রাখবে গলনাঙ্ক থেকে, ঠিক আছে? ভুল করবে না, গলনাঙ্ক থেকে। আচ্ছা এখানে কি দেওয়া আছে? যখন আমরা জলে তাপশক্তি সরবরাহ করি কণাগুলো আরও দ্রুত গতিতে ঘোরাফেরা শুরু করে। জানি আমরা একটি নির্দিষ্ট উষ্ণতায় এমন একটি অবস্থা আসে যখন কণাগুলো যথেষ্ট শক্তি অর্জন করে এবং মধ্যেকার আকর্ষণ বলকে অতিক্রম করতে মুক্ত হয়। মানে এরকম করেছিল তো কণাগুলো, যখন আমি টেম্পারেচার দিচ্ছি তখন এদের মধ্যে যে আকর্ষণ বল, তরলের মধ্যে কী থাকে? একটু গ্যাপিং থাকে, কণাগুলোর মধ্যে গ্যাপিং থাকে। যখন আমি টেম্পারেচার দিই তখন কী হয়? এদের মধ্যে আকর্ষণ বলটাকে বিচ্ছিন্ন করে আরও গ্যাপিং সৃষ্টি হয়, কণাগুলোর মধ্যে আরও গ্যাপ সৃষ্টি হয়, স্পেস সৃষ্টি করে। তো এই উষ্ণতায় তরল গ্যাসে রূপান্তরিত হতে শুরু করে। বায়ুমণ্ডলীয় চাপে যে উষ্ণতায় কোনো তরল ফুটতে শুরু করে তাকে তরলের স্ফুটনাঙ্ক বলে। স্ফুটন সমগ্র তলব্যাপী ঘটে, এটা তোমাদের পড়াবো কিছুক্ষণ পরে আমি। স্ফুটন সমগ্র তলব্যাপী, এমন নয় ধরো এটার মধ্যে লিকুইড আছে, তরল পদার্থ জল আছে, ধরো আমি টেম্পারেচার দিয়েছি, নিচে টেম্পারেচার দিয়েছি, তো যখন ফুটতে শুরু করবে না পুরো সিস্টেম গরম হতে মানে পুরো সমগ্র তলব্যাপী ফুটতে শুরু করে। শুধুমাত্র যে এই পার্টটা ফুটছে বা এই পার্টটা ফুটছে এরকম নয়, সমগ্র তলব্যাপী। তরলের সমগ্র তল থেকে কণাগুলো যথেষ্ট শক্তি অর্জন করে এবং বাষ্পীয় দশায় রূপান্তরিত হয়, ঠিক আছে? তো মনে রাখবে স্ফুটন সমগ্র তলব্যাপী ঘটে, কোনো পার্টিকুলার কোনো রিজনে ঘটে না। ওকে চলো এবার আমি তোমাদের পড়াবো বাষ্পায়ন। আমাকে সিম্পল একটা জিনিস বলো, সিম্পল জিনিস বলছি। ধরো তোমাদের বাড়িতে যাদের ছাদ আছে বা যেখানে ছাদ নেই, ধরো গরম রাস্তা আছে, যে কোনো জিনিস ভেবে নাও, আমি ছাদের কথাই বলছি। ধরো এটা একটা কারোর বাড়ির ছাদ। ধরো সারাদিন প্রচণ্ড গ্রীষ্মকালে প্রচণ্ড রোদ পেয়েছে, ঠিক আছে? প্রচণ্ড রোদ পেয়েছে এবং রোদ পাওয়ার পরে তুমি বিকালে গিয়ে কী করলে? তুমি চারিদিকে জল ছিটিয়ে দিলে, ছাদের মধ্যে জল ছিটিয়ে দিলে, জলবিন্দু, এগুলো ধরো জলবিন্দু, এগুলো হচ্ছে কি? জলবিন্দু। তুমি ছাদের মধ্যে জল ছিটিয়ে দিলে বলেছি, কি হবে? কয়েক সেকেন্ডের মধ্যে উবে যাবে, এরকম উবতে থাকবে, ভ্যানিশ হয়ে যাবে। স্যার গেল কোথায়? তোমরা বলবে স্যার যে জলটা ছিল জলটা ফুটে বাষ্পে পরিণত হয়ে গেছে, চলে গেছে। ঠিক আছে চলো মানলাম। ধরো তুমি
বাথরুমে গিয়ে কী করলে, ভালো করে হাত মুখ ধুয়েলে। তুমি ধরো গামছা দিয়ে মুছলে না বা টাওয়াল দিয়ে মুছলে না, ধরো তোমার হাতের মধ্যে জলকণা লেগে রইলো, অনেক জলকণা লেগে রইলো, কিছুক্ষণ পর দেখবে সেই জলকণাটা গায়েব হয়ে যায়, থাকে না। বলবে স্যার কিছুই না, এই জলটা ফুটে বাষ্প হয়ে গেছে, সেই জন্য জলটা আমাদের শরীরে নেই আর, সিম্পল হিসাব। চলো এবার আমি তোমাদের যদি জিজ্ঞাসা করি, আমি এইমাত্র বললাম যে জলের যে স্ফুটনাঙ্ক, জল যে টেম্পারেচারে ফুটে বাষ্প হয় সেই টেম্পারেচার হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড, 100 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে। তো তুমি আমাকে কি এটা বলবে যে যখন আমি ছাদে জলটা দিয়েছিলাম, ছাদের টেম্পারেচার আমার এই পজিশনে 100 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল, তার জন্য স্যার জলটা ফুটে বাষ্প হয়ে গেছে বলবে? না এটা বলবে স্যার আমার হাতের এইখানে টেম্পারেচার ছিল স্যার 100 ডিগ্রি সেন্টিগ্রেড, তাই স্যার জলটা ফুটে বাষ্প হয়ে চলে গেছে, এটা বলবে? আচ্ছা, ধরো অনেক বড় সমুদ্র আছে, অনেক বড় সমুদ্র, এখান থেকে কি করছে, সূর্যি মামা কিরণ দিচ্ছে, ঠিক আছে। তোমরা শুনেছো যে সমুদ্রের ওপরে নিম্নচাপ তৈরি হয়, সমুদ্রের ওপরে প্রচণ্ড পরিমাণে জলীয় বাষ্প তৈরি হয়। এর কারণ কি? কারণ সূর্য যখন রে দিচ্ছে তখন কি হচ্ছে না, এই যে জলটা কি হচ্ছে, বাষ্পে পরিণত হচ্ছে, ঠিক আছে। কিন্তু তুমি যখন সমুদ্রের জলে নেমে স্নান করছো, এখানে স্নান করছো, তখন যদি বলো যে স্যার এটা বাষ্পে পরিণত হচ্ছে কারণ এই জলের টেম্পারেচার হয়ে যাচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড, তো তুমি যখন নেমে স্নান করছো তাহলে তোমার শরীর তো পুড়ে যেত, তখন কি 100 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার থাকে এই জলটা? তাহলে আমার প্রশ্ন হচ্ছে ফুটে বাষ্প হচ্ছে কি করে? না এখানে 100 ডিগ্রি সেন্টিগ্রেড থাকছে, না এখানে 100 ডিগ্রি সেন্টিগ্রেড থাকছে, না এখানে 100 ডিগ্রি সেন্টিগ্রেড থাকছে, তো ফুটে বাষ্প হচ্ছে কি করে? অনেক সময় কি হয়, এই স্ফুটনাঙ্কে পৌঁছানোর আগেই জল বাষ্পে পরিণত হয়, জলীয় বাষ্পে পরিণত হয়, জল বাষ্পে পরিণত হয়। আর যে তাপমাত্রাতে এই জিনিসটা ঘটে, সেই তাপমাত্রাটাকে বলবো আমরা যে তাপমাত্রাতে এই জিনিসটা ঘটে, যে ঘটনাটা ঘটে, এই ঘটনাটাকে বলবো আমরা বাষ্পায়ন। বোঝা গেল? আবার রিপিট করব, শোনো ভালো করে বুঝবে এই জায়গাটা, আশা করি বোঝা গেল যে আমাদের অনেক সময় তরল কি হয়, ওয়াটার বলবো না, যে কোনো তরল অনেক সময় কি হয়, তার স্ফুটনাঙ্কে আমি কি বললাম, আমি ওয়াটার দিয়ে ধরছি, জল দিয়ে ধরছি, জলের স্ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু এই পজিশনে ধরো এই সমুদ্রের কথাই বলছি, এই সমুদ্রে জলের এখানে 100 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার ছিল না, তা সত্ত্বেও জল বাষ্পে পরিণত হচ্ছে। কারণ আমি কি বললাম, অনেক সময়তে এই বাষ্পায়ন হচ্ছে এমন একটা ভৌত প্রক্রিয়া যেখানে তরল পদার্থ তার স্ফুটনাঙ্কে পৌঁছানোর আগেই, মানে এই 100 ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছানোর আগেই ধীরে ধীরে গ্যাসে পরিণত হয়, ধীরে ধীরে বাষ্পে পরিণত হয়। তো এই ঘটনাটাকে আমরা বলবো বাষ্পায়ন। তার জন্য 100 ডিগ্রি সেন্টিগ্রেড যাওয়ার প্রয়োজনই নেই। বলো বোঝা গেল? এখানে এই জিনিসটা গেল বাষ্পায়ন, স্যার ক্লিয়ার? তার জন্য দেখবে সমুদ্রে যত গভীরে যাবে দেখবে ঠান্ডা অনুভূতি হয়, কারণ এই যে পুরো টেম্পারেচারটা না সমুদ্রের এই ওপর পৃষ্ঠে হয়। কারণ বাষ্পায়ন সবসময় মনে রাখবে যে উপরি তল থেকে হয়। সাপোজ ধরো এই একটা জল আছে, এই জলের এই উপরি ভাগ থেকে এই বাষ্পায়ন হয়। স্ফুটনের ক্ষেত্রে কি বললাম, স্ফুটনাঙ্ক কি বললাম, পুরো সমগ্র তল জুড়ে হয়, সমগ্র তল, কিন্তু বাষ্পায়ন মনে রাখবে শুধু উপরের তল থেকে হয়। তুমি ছাদের মধ্যে এই ছোট একটা কাপের মধ্যে তুমি জল রেখে এসো, আর একটা এত বড় ট্রে নাও, তার মধ্যে জল রেখে এসো, কোনটা রানিং বাষ্প হয়ে যাবে? স্যার এই ট্রেটা, কারণ এর উপরিতলের ক্ষেত্রফল অনেক বেশি, আর এটা দেখো উপরিতল ক্ষেত্রফল ছোট এই কাপের ক্ষেত্রে, তো কাপের ক্ষেত্রে কি জলীয় বাষ্প হতে, ওই জলটা বাষ্প হতে সময় লাগবে, কিন্তু এই ক্ষেত্রে রানিং হয়ে যাবে, কারণ উপরিতলের ক্ষেত্রফল যত বেশি হবে তত বাষ্পে পরিণত হবে। বলো বোঝা গেল? এই বাষ্পায়ন কিছু জিনিসের উপর নির্ভর করে, ঠিক আছে, কিছু বিষয়ের উপর নির্ভর করে, সেই বিষয়গুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমি একটা বিষয় নিয়ে তোমাদের আলোচনা করছি, মন দিয়ে শুনবে। দেখো, তো যেটা বললাম আমি, দেখো ছবির মাধ্যমে তোমাদের আরেকবার দেখিয়ে দিই। দেখো এখানে লক্ষ্য করো, এই যে ওশিয়ান আছে, সমুদ্র আছে, সমুদ্রের কি হচ্ছে, সান যখনই কিরণ দিচ্ছে
তখনই কি হচ্ছে, এই সমুদ্রের উপরিতল থেকে, এই উপরিতল থেকে কি হচ্ছে না ইভাপোরেশন হচ্ছে। আর এই যে ইভাপোরেশন হচ্ছে এই জায়গার টেম্পারেচার নিশ্চয়ই 100 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার নয়। তো এই স্ফুটনাঙ্কের নিচেই যখন জল বাষ্পে পরিণত হচ্ছে সেই যে প্রক্রিয়াটাকে বলা হচ্ছে বাষ্পায়ন। ঠিক আছে, চলো নেক্সট আমি যেটা বললাম সেটা একবার লিখিত আকারে দেখে নাও তোমরা। এখানে বাষ্পায়ন এ দেখবে সংজ্ঞা যেটা আমি বললাম সেটা এখানে লেখা আছে। ঠিক আছে, এটা একটা পৃষ্ঠতলের ঘটনা। এটি শুধুমাত্র তরলের উপরিপৃষ্ঠ বা মুক্ত পৃষ্ঠ থেকেই ঘটে, যেতে পারে যে কোনো তাপমাত্রায়। এই একটা জলের বিন্দু আছে, এই জলের বিন্দুটা যে বাষ্পে পরিণত হচ্ছে, এটা নয় 100 ডিগ্রি সেন্টিগ্রেড তো নয়, বাদ দাও, কি তার আগেই হতে পারে 90 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, হতে পারে 20 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, হতে পারে 30 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, হতেই পারে। যে কোনো নির্দিষ্ট কোনো উচ্চ তাপমাত্রার প্রয়োজন হয় না, যে একদম নির্দিষ্ট এই তাপমাত্রাই হতে হবে এরকম ব্যাপার নয়। স্বাভাবিক বা সাধারণ তাপমাত্রাতেই এটা ঘটতে পারে। যেমন ভেজা জামা কাপড় শুকানো, আমি এক্সাম্পলে পরে আসছে, আর এক্সাম্পল আছে তোমাদের দেখাবো। চলো দেখো, বাষ্পায়ন যে যে বিষয়গুলোর উপর নির্ভর করে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছি। প্রথমত তো 1 নম্বর পয়েন্ট আমি বলবো যে এটা একটা পৃষ্ঠতলের ঘটনা। মানে দেখো, আমি কি বললাম, যে একটা সমুদ্রের কথা বলো বা একটা কোনো জায়গার কথা বলো, জাস্ট উপরিতল থেকে যেমন সমুদ্রের এই উপরিতল থেকে বাষ্পায়ন হচ্ছিল, তো এটা একটা পৃষ্ঠতলের ঘটনা। এবার আমি কি বললাম, যে ছোট একটা কাপ আছে, তোমার কাছে একটা ছোট কাপ আছে, এই ছোট কাপের 1 কাপ জল তুমি ছাদে রেখে এসো, আর এত বড় একটা ট্রেতে জল নিয়ে তুমি ছাদে রেখে এসো, কোনটা রানিং হয়ে যাবে না স্যার, এই ট্রের মধ্যে যদি জল রাখি এটা রানিং বাষ্পায়ন হবে। এর কারণ কি, কারণ এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল অনেকটা বেশি, আর এই ক্ষেত্রফল দেখো ছোট ক্ষেত্রফল। তো পৃষ্ঠতলের ক্ষেত্রফল যত বেশি হবে, যত বৃদ্ধি পাবে, তত বাষ্পায়নের হার বৃদ্ধি পাবে। সেই জন্য একটা জিনিস দেখবে, ভেজা জামা কাপড়, ধরো তোমার একটা কোনো ড্রেস কাচাকাচির পর পরিষ্কার করার পর ছাদে নিয়ে গেলে, সেই ড্রেসটাকে ধরো এরকম করে মুড়িয়ে ধরো একটা মেলে দিলে, এটা রানিং শুকাবে না? ড্রেসটাকে যদি ঠিকঠাকভাবে মানে পুরো ছড়িয়ে সুন্দর করে পুরো একদম পুরোটা ছড়িয়ে পড়ে মেলা হয়, সেটা রানিং শুকাবে। সিম্পল ব্যাপার স্যার, পরিষ্কার করে দিয়ে আমি ছড়িয়ে দিই, এটাকে আরও ভালো করে ছড়িয়ে পড়ে মিলে দিই আমি, তাহলে এই জিনিসটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এর পিছনে কারণ কি, কারণ আমি যখন এই ড্রেসটাকে আমি ছড়িয়ে পড়ে মিলছি, তখন এর পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা বেড়ে যাচ্ছে। আর আমি যদি এটাকে একদম এরকম মুড়িয়ে তারপরে মিলি, তাহলে এর পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা কমে যাচ্ছে, তো সেই জন্য বাষ্পায়নের হার কমে যাবে, শুকাতে দেরি হবে, আর এর ক্ষেত্রে বাষ্পায়নের হার বেড়ে যাবে, রানিং শুকিয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট পয়েন্ট দেখো। নেক্সট পয়েন্ট হচ্ছে উষ্ণতা বৃদ্ধি যদি পায় তাহলে কী হবে, উষ্ণতার উপর ডিপেন্ড করছে। একটা কথা বলো, তোমাদের যখন যেদিন মেঘলা থাকে মানে টেম্পারেচার কম থাকে, তখন জামা কাপড় তাড়াতাড়ি শুকিয়ে যায় না, যখন খুব গরম থাকে তখন তাড়াতাড়ি শুকিয়ে যায়? সিম্পল ব্যাপার। ধরো সাপোজ আজকে পরিবেশের টেম্পারেচার সাপোজ বলছি 25 ডিগ্রি সেন্টিগ্রেড, আর ধরো কোনো দিন 40 ডিগ্রি সেন্টিগ্রেড আছে, বলো তো কোন দিন জামা কাপড় রানিং শুকাবে? জানা কথা স্যার, 40 ডিগ্রি সেন্টিগ্রেডে। তার মানে উষ্ণতা যত বৃদ্ধি পাবে তত কী হবে, বাষ্পায়নের হার বাড়বে। উষ্ণতা যত বৃদ্ধি পাবে তত বাষ্পায়নের হার বাড়বে। ঠিক আছে, মানে টেম্পারেচার যত বাড়বে তত এই বাষ্পায়ন বা যেটাকে আমি বলি ইভাপোরেশন তত বাড়বে। ঠিক আছে, আর আরেকটা কী বললাম, ক্ষেত্রফল যত বাড়বে, এরিয়া যত বাড়বে, পৃষ্ঠতলের ক্ষেত্রফল সারফেস এরিয়া যত বাড়বে, তত ইভাপোরেশন তত বাড়বে। আমি এই দুটো পয়েন্ট এখনও পর্যন্ত বলেছি তোমাদের। ঠিক আছে, অ্যাকচুয়ালি কী হয় জানো, কেন উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কেন হয় জানার দরকার নেই, তাও তোমাদের আমি বলছি ফিল করার জন্য। ধরো জলের মলিকুলগুলো এরকমভাবে আছে, ঠিক আছে, এরকমভাবে আছে, আমাকে থেকে বাষ্পে পরিণত করতে হবে। তো যদি টেম্পারেচার বেশি হয় তখন এই কণাগুলোর মধ্যে কী হবে, গতিশক্তি বেড়ে যাবে। যদি আমার 40 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার ধরো, তাহলে কি গতিশক্তি এর বেড়ে যাবে। আর যদি গতিশক্তি বেড়ে যায় তাহলে কী হবে, এটা রানিং গ্যাসে পরিণত হয়ে যাবে, রানিং বাষ্পে পরিণত হয়ে যাবে। তো সেই জন্য টেম্পারেচার যত বাড়বে, গতিশক্তি যত বাড়বে, তত রানিং ইভাপোরেশন হবে। নেক্সট হচ্ছে আর্দ্রতা, হিউমিডিটি। আর্দ্রতা কি না, আমাদের বাতাসের মধ্যে যে জলীয় বাষ্প থাকে সেটাকে আমরা আর্দ্রতা বলি। দেখবে সমুদ্রের আশেপাশে যে সমস্ত জায়গাগুলো থাকে তাতে কী হয়, আর্দ্রতা অনেক বেশি থাকে, কারণ কি জলীয় বাষ্পের পরিমাণ অনেক বেশি। এবার তোমরা একটা কথা বলো আমাকে, ধরো বাতাসের মধ্যে হিউমিডিটি খুব বেশি পরিমাণে আছে, মানে জলীয় বাষ্প খুব বেশি পরিমাণে আছে, তো আমার এখানে ইভাপোরেশন মানে কি, মানে এটাও তো সেই বাষ্পেই পরিণত হচ্ছে, তো যে জায়গাটা অলরেডি হিউমিডিটি বেশি আছে, আর্দ্রতা বেশি আছে, মানে জলীয় বাষ্পের পরিমাণ অলরেডি বেশি আছে, সে কি আর জলীয় বাষ্প নিতে পারবে? পারবে না। তার মানে যখনই আর্দ্রতা বাড়বে, 3 নম্বর পয়েন্ট মনে রাখবে, হিউমিডিটি, আর্দ্রতা যত বাড়বে ইভাপোরেশন
তত কমবে। বায়ুর উপস্থিতিতে জলীয় বাষ্পের পরিমাণ হচ্ছে আর্দ্রতা। তো আমাদের চারপাশে বায়ুর নির্দিষ্ট পরিমাণ জলীয় বাষ্পের বেশি ধারণ করতে পারে না, নির্দিষ্ট পরিমাণ আছে। তো বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ আগে থেকেই যদি বেশি থাকে তাহলে সেখানে বাষ্পায়ন হবে না, কম হবে। মানে অলরেডি বাষ্পায়ন মানে কি, মানে সেটা তো আলটিমেট সে বাষ্পেই পরিণত হচ্ছে। তো অলরেডি আমার যদি এখানে ফুলফিল থাকে যে প্রচণ্ড পরিমাণে বাতাসের মধ্যে আর্দ্রতা আছে, হিউমিডিটি আছে, মানে বাষ্প, জলীয় বাষ্প প্রচণ্ড পরিমাণে আছে, তো সেখানে কী হবে, ইভাপোরেশনটা কমে যাবে। ঠিক আছে, এই 3টে পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট হচ্ছে বাতাসের গতিবেগ বৃদ্ধি, এয়ার। 4 নম্বর পয়েন্ট হচ্ছে এয়ার স্পিড, বাতাসের গতিবেগ বৃদ্ধি। ঠিক আছে, ধরো কোনো একটা জায়গাতে, দেখো এই জায়গাটা বুঝবে, ধরো এয়ার আছে, এখানে ধরো এয়ার আছে, এয়ারের ধরো কোনো গতি নেই, খুব হালকা গতি বয়ে যাচ্ছে, যেমন বাতাস বয় নর্মাল গতিতে বয়ে যাচ্ছে। আমার এখান থেকে ইভাপোরেশন হয়ে কি হচ্ছে না, বাতাসের মধ্যে গিয়ে পড়ে বাষ্পে পরিণত হচ্ছে। তো বাতাস যদি বেশি ফ্লো না হয়, ধরো এই জায়গাতেই দাঁড়িয়ে আছে বা হালকা হালকা বইছে, তো এ কতক্ষণ পর্যন্ত এই জলীয় বাষ্পটাকে ধারণ করবে? একটা টাইমের পর কি এখানে জলীয় বাষ্প প্রচণ্ড পরিমাণে হয়ে যাবে, ইভাপোরেশন হতে 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 জলীয় বাষ্প প্রচণ্ড পরিমাণে হয়ে যাবে। আর যখন প্রচণ্ড পরিমাণে হয়ে যাবে সে আর জলীয় বাষ্প ধারণ করতে পারবে না। কিন্তু যদি এই বায়ুটাই ফ্লো করতে থাকে, ধরো এই বায়ুটা সামনের দিকে চলে গেল, আবার নতুন বায়ু এলো, ওখানে ইভাপোরেশন হলো, আবার সেটা সামনের দিকে চলে গেল, আবার নতুন বায়ু এলো, ইভাপোরেশন। তার মানে কি, বাতাসের বেগ যত বাড়বে ইভাপোরেশনের স্পিড তত বাড়বে। এর এক্সাম্পল হিসেবে বলা যায়, দেখবে যেদিনে খুব বেশি হাওয়া দেয় জামা কাপড় দেখবে রানিং শুকায়। তার মানে আমরা কি জানলাম, যে এয়ার স্পিড যত বাড়বে তত আমাদের ইভাপোরেশন বা বাষ্পায়ন তত বেশি বাড়বে। ঠিক আছে, জাস্ট এই 4টে পয়েন্ট মনে রাখবে। আমি যেগুলো বললাম জাস্ট এখানে তো এমনি মুখস্থ হয়ে যাবে যে টেম্পারেচার বাড়লে ইভাপোরেশন বাড়বে, সারফেস এরিয়া, পৃষ্ঠতলে ক্ষেত্রফল বাড়লে বাষ্পায়ন বাড়বে, আর্দ্রতা বাড়লে বাষ্পায়ন কমবে, আর বাতাসের গতিবেগ যদি বৃদ্ধি পায় তাহলে ইভাপোরেশন বৃদ্ধি পাবে। এই 4টে পয়েন্ট আমি যেগুলো বললাম তোমাদের একবার লিখিত আকারেও দেখিয়ে দিই। দেখো যেগুলো বললাম সেগুলো লেখা আছে, পৃষ্ঠতলে ক্ষেত্রফল বৃদ্ধি পেলে ইভাপোরেশন বাড়বে, বাষ্পায়ন বাড়বে, উষ্ণতা বৃদ্ধি পেলে বাড়বে, আর্দ্রতা যদি কমে যায়, আর্দ্রতা যদি হ্রাস পায় তাহলে ইভাপোরেশন বাড়বে, উল্টোটা হবে, বাতাসের গতিবেগ যদি বৃদ্ধি পায় তাহলে ইভাপোরেশন বাড়বে। বোঝা গেল? এগুলোই জিনিসগুলো লেখা আছে, একবার তোমরা পড়ে নেবে যেগুলো বললাম। দেখো আমি যদি ডাইরেক্ট এখান থেকে এভাবে পড়াই না, এই লাইন তৈরি ধরে এই বাষ্পায়ন হলো তরলে, তাই তো বুঝতে পারবে না, পড়ে মজা আসবে না। ঠিক আছে, তাই আমি তোমাদের একটু বোঝানোর চেষ্টা করি আগে, তারপর নোট তো আছেই তোমাদের জন্য। চলো দেখবে এখানে লেখা আছে বাষ্পায়ন সম্বন্ধে, তোমাদের এনসিআরটিতে যেগুলো বললাম সেগুলোই লেখা আছে। ঠিক আছে, জল উন্মুক্ত রাখলে ধীরে ধীরে বাষ্পে পরিণত হয়, এটা বাষ্পায়ন উদাহরণ। ভেজা কাপড় যে শুকিয়ে যায়, এটাও বাষ্পায়নের উদাহরণ একটা। ঠিক আছে, তো পদার্থের কণাগুলো সর্বদা গতিশীল, কখনোই স্থির থাকে না, একটা নির্দিষ্ট উষ্ণতায় যে কোনো গ্যাস, তরল, কঠিন বিভিন্ন গতিশক্তি সম্পন্ন কণা থাকে। এগুলো পড়ে নেবে। ঠিক আছে, এগুলো বেশি বললে জিনিসটা গুলিয়ে ফেলবে। চলো নেক্সট দেখো, বাষ্পায়ন তো বুঝলাম আমরা, বাস যেটুকু বুঝলাম ওইটুকু জানলেই হবে। চলো নেক্সট দেখো, বাষ্পায়ন আর স্ফুটনের মধ্যে কি পার্থক্য। সিম্পল পার্থক্য, আমরা অলরেডি বাষ্পায়ন স্ফুটন দুটোই পরিচিত, আমরা জানি যে বাষ্পায়ন হচ্ছে একটা তরলের পৃষ্ঠতলে ঘটনা, শুধু উন্মুক্ত উপরের পৃষ্ঠ থেকে ঘটে, আর স্ফুটন হচ্ছে সমগ্র অংশের ঘটনা, পুরো তরলের মধ্যে ঘটে এটা। এই স্ফুটনাঙ্কের নিচে যে কোনো তাপমাত্রায় ঘটতে পারে, বাষ্পায়ন স্ফুটনাঙ্কের নিচে যে কোনো তাপমাত্রায়, 100 ডিগ্রি সেন্টিগ্রেড হতে হবে এরকম ব্যাপার নয়, যে কোনো টেম্পারেচারে ঘটতে পারে। এটি শুধুমাত্র একটা নির্দিষ্ট তাপমাত্রায় ঘটবে, যেমন জলের ক্ষেত্রে 100 ডিগ্রি সেন্টিগ্রেড ছাড়া স্ফুটন হবেই না, কারণ জলের স্ফুটনাঙ্কই 100 ডিগ্রি সেন্টিগ্রেড। বুদবুদ সৃষ্টি, এই প্রক্রিয়াতে কোনো বুদবুদ তৈরি হয় না, কিন্তু জল যখন ফোটে তখন কি হয়, উপর থেকে উঠে আসে বুদবুদ তৈরি হয়। গতি, এটা তুলনামূলক ধীর এবং ধারাবাহিক প্রক্রিয়া, আর এটা দ্রুত এবং জোরালো। জল যখন ফুটতে শুরু করে গ্যাসের মধ্যে, বলুনের মধ্যে যখন জল বুদবুদ করে ফুটতে শুরু করে, এটা দ্রুত প্রক্রিয়া, জোরালো প্রক্রিয়া। আর এটা কি ধীর প্রক্রিয়া, বাষ্পায়ন ধীর প্রক্রিয়া। ঠিক আছে, বেসিক পার্থক্য একটা, মোটামুটি দুটোর মধ্যে কনসেপ্ট আলাদা করে বোঝানোর জন্য। চলো দেখো, আমি আরেকটা জিনিস এখানে তোমাদের বোঝাচ্ছি, ভালো করে বুঝবে। আরে বাষ্পায়ন না একটা জিনিস করে, কি জিনিস করে এখানে কি আছে, বাষ্পায়ন কি করে দেখো। আচ্ছা বাদ দাও, বাষ্পায়ন না শীতলীকরণ সৃষ্টি করে। কি সৃষ্টি করে? শীতলীকরণ। আমি আর একটু ভেঙে বলি, আরে তোমাদের বাড়িতে কোনো লেডিস যদি থাকে, স্যার আমাদের কনসা বিয়ে হয়েছে স্যার, আমাদের তো এখন প্রিপারেশন টাইম, আরে মা আছে, বোন আছে, দিদি আছে, বা যে কোনো লেডিস যদি থাকে, তোমরা দেখবে যে নেল পালিশ যখন পড়ে না, একটা নেল পালিশ পড়ার পরে যখন আরেকটা নেল পালিশ পড়ার ইচ্ছা হয়, তো সেই নেল পালিশটা আছে, কী করে, নেল পালিশটা রিমুভ করতে হয়, বা যারা
মানে ফিমেল আছো তারা অতি সহজেই বুঝতে পারবে। নেল পলিশ কী করতে হয়? রিমুভ করতে হয়। তো নেল পলিশ যে রিমুভার সেটাকে বলে অ্যাসিটোন বলা হয়। কি বলা হয়? অ্যাসিটোন, মানে ওয়ান টাইপ অফ স্পিরিট বলতে পারো। কি হয়, যদি এই অ্যাসিটোন না, যদি তোমার হাতের মধ্যে একটু অ্যাসিটোন নাও, ধরো এই জায়গাটা একটা অ্যাসিটোনের বুন নিয়েছো, একটা ড্রপ নিয়েছো, কী হবে জানো? এই জায়গাটা ঠান্ডা অনুভূতি হবে, একটা ঠান্ডা অনুভূতি হবে। কী অনুভূতি হবে? ঠান্ডা অনুভূতি হবে। স্যার এর কারণ কি? আর কিছুক্ষণ পর দেখবে এই স্পিরিট বা অ্যাসিটোন যাই বলো সেটা কিছুক্ষণ পর ভ্যানিশ হয়ে যায়, থাকে না। দেখো কি হয়, যখন আমার এই পয়েন্টে অ্যাসিটোন এলো, এই অ্যাসিটোন কি করে না, বাষ্পীভূত হওয়ার জন্য এর একটা টেম্পারেচারের প্রয়োজন। এই যে টেম্পারেচারটা সে কোথা থেকে গ্রহণ করে না, যে জায়গাটাতে পড়ছে, হাতের সেই জায়গাটা থেকে সেই টেম্পারেচারটা গ্রহণ করে এবং নিচে বাষ্পীভূত হয়। হ্যাঁ, এটাকে বলা হয় লিন তাপ। মানে তোমার এই হাতের এই জায়গাটা থেকে, লিন তাপ তোমার আগেই পড়েছি, এই হাতের এই জায়গাটা থেকে তোমার সেই তাপটাকে সংগ্রহ করে, সেই লিন তাপটাকে সংগ্রহ করে। কী জন্য না, এটা বাষ্পীভূত হওয়ার জন্য। তার জন্য সেই জায়গাটাকে তোমার ঠান্ডা মনে হতে হয়। আরে বোঝো না, একটা জিনিস বোঝো, যদি এই জায়গাটা তোমার হাতের এই যে পোর্শনটা যদি টেম্পারেচারটাকে শোষণ করে নেয়, মানে সেই জায়গাটা কী হয়ে যাচ্ছে? ঠান্ডা হয়ে যাচ্ছে। যে টেম্পারেচারটা থাকার কথা সেই টেম্পারেচার থাকছে না, ঠান্ডা হয়ে যাচ্ছে। তো সেই জায়গাটা কী মনে হবে? স্যার এই জায়গাটা আমার খুব ঠান্ডা অনুভূতি হবে, কারণ ওই জায়গাটার তাপটা শোষণ করেই এটা বাষ্পীভূত হয়েছে। বোঝা গেল? তা হাতের তালুতে সামান্য অ্যাসিটোন বা স্পিরিট এই ধরনের জিনিস যদি ঢালা হয়, বা নেল পলিশ রিমুভার যাই বলো ঢালা হয়, কেন ঠান্ডা অনুভূত হয়? আচ্ছা, আরেকটা জিনিস দেখবে অনেক বাড়িতে, আমরাও আগে করেছি, সারাদিন প্রচণ্ড রোদ, এখন তো এসি টেসি অনেক কিছু হয়ে গেছে, আগে তো এত সিস্টেম ছিল না। যখন সারাদিন প্রচণ্ড রোদের পরে দেখবে ছাদের মধ্যে না জল ঢালা হতো, ছাদের মধ্যে কি করা হতো? ওয়াটার দেওয়া হতো, ঠিক আছে, বা জলের ছিটা দেওয়া হতো, ঠিক আছে। কারোর খড়ের চাল ছিল গ্রামগঞ্জে, কারোর অন্য কিছু চাল ছিল, তো সেই ছাদ তো সবার ছিল না, তো চালের মধ্যে কি হতো? জলের ছিটা দেওয়া হতো। এর কারণ কি? কারণ যে জায়গাতে জলের ছিটাটা দেওয়া হচ্ছে, সাপোজ ধরো এখানে একটা জলের ছিটা আছে, এখানে একটা জলের বুঁদ আছে, আমি জুম করে দেখাচ্ছি, একটা জলের ছিটাকে আমি জুম করে দেখাচ্ছি, ধর এই জায়গাটায় কি হয় না, এর নিচের যে এ তো বাষ্পীভূত হবে, আর এই বাষ্পীভূত হওয়ার জন্য টেম্পারেচার প্রয়োজন। এই টেম্পারেচারটা নেবে কোথা থেকে? যে সারফেসে আছে এই সারফেসটার থেকে টেম্পারেচার গ্রহণ করবে এবং বাষ্পীভূত হবে। সেই জন্য এই জায়গাটা কী অনুভূতি হয়? এই জায়গাটা ঠান্ডা হয়। এরকমই ধরো অনেক বুঁদ আছে, অনেক ড্রপ আছে, জলের অনেক ড্রপ আছে, জলের ছিটাতে অনেক ড্রপ আছে। তো এই জায়গাগুলো প্রত্যেকটা ড্রপ কী করে? সেই জায়গা থেকে তাপ সংগ্রহ করে, বাষ্পীভূত হয়। তো সেই জায়গাটার তাপটা কমে গেল কিনা বলো? এই জায়গার তাপ কমে গেল, এই জায়গায় সব জায়গায় কী করছে? তাপটাকে সংগ্রহ করছে বাষ্পীভূত হওয়ার জন্য, অটোমেটিক তাপ কমে যাবে, সেই জায়গাটা ঠান্ডা হয়ে যাবে। বোঝা গেল? তো এই ধরনের অনেক এক্সাম্পল আছে, দেখবে আগেকার দিনে এরকম ছোটো ছোটো অনেক এক্সাম্পল আছে, এগুলো সবই বাষ্পায়নের এক্সাম্পল, ঠিক আছে। তো যেগুলো বললাম তোমাদের একবার দেখিয়ে দিই। তো যদি তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে যে এই যে নেল পলিশ রিমুভার বা অ্যাসিটোন বা স্পিরিট ঢালে ঠান্ডা অনুভূত হয় কেন? এর কারণ হচ্ছে বাষ্পায়ন। এর জন্য 100 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার চায় না, তার কম টেম্পারেচারেই এই অ্যাসিটোন কী হয়ে যাবে? বাষ্পীভূত হয়ে যাবে। এর কারণ হচ্ছে লিন তাপ, আমাদের শরীর থেকে সেই তাপটাকে শোষণ করে, এই তাপটা যে জায়গাটা থেকে শোষণ করছে সেই জায়গাটা আমাদের ঠান্ডা অনুভূত হয়। চলো, আচ্ছা, আরেকটা এক্সাম্পল তো বলা হলো না। দেখবে আমরা যখন গ্রীষ্মকালে কেউ যদি মাঠে খেলা করতে যাও, বা গ্রীষ্মকালে আমরা যখন ঘেমে যাই, বাইরে থেকে গেলে খুব ঘেমে আসার পর যখনই দেখবে, আচ্ছা, ঘাম আমাদের শরীরের জন্য ভালো না খারাপ? অবশ্যই ভালো। আমাদের কী করে? শরীরকে ঠান্ডা রাখে। দেখো, ধরো তোমার শরীরের যে অংশ, ঠিক আছে, সাপোজ ধরো এখানে আমি একটাকে জুম করে দেখাচ্ছি, ধরো এটা ঘামের একটা বুঁদ, একটা ড্রপ ঘামের। তো এই ঘামটা কী হতে চাইবে? বাষ্পীভূত হতে চাইবে। তো বাষ্পীভূত হওয়ার সময় এই যে টেম্পারেচারটা চাই, এই টেম্পারেচার কোথা থেকে সংগ্রহ করবে না? শরীরের এই পার্ট থেকে সংগ্রহ করবে। তো যখনই শরীরের যে পার্টে এটা লেগে আছে, যে পার্ট থেকে সংগ্রহ করছে, তো সেই জায়গা যখনই তাপটা শুষে নিচ্ছে সেই জায়গাটা ঠান্ডা অনুভূতি হবে। সেই জন্য দেখবি আমরা ঘেমে গেলে খুব ঠান্ডা অনুভূতি হয়। গরমে যখন ঘাম শুকায়, যখন মানে রোদের মধ্যে দাঁড়িয়ে আছো 40 ডিগ্রি টেম্পারেচারে, থোড়ি না আরাম পাবে। যখন ঘামটা আস্তে আস্তে শুকাতে থাকবে, ধরো ফ্যানের সামনে বসলে, দেখবে খুব ঠান্ডা অনুভূতি হয়। এর কারণ কি? ওই ঘামগুলো কী হয়? বাষ্পীভূত হয়, আর বাষ্পীভবনের জন্য টেম্পারেচারটা তোমার শরীর থেকে নিতে থাকে, ঠিক আছে। চলো দেখো, এখানে সমস্ত কিছু লেখা আছে, দেখে নিও তোমরা। শীতলীকরণ সৃষ্টি করে, যেটা তোমাদের বললাম। বাষ্পীভবনের সময় তরল পদার্থ আশেপাশের পরিবেশ বা নিজের মধ্য থেকে লিন তাপ শোষণ করে, যার ফলে তরল বা তার আশপাশ ঠান্ডা হয়ে যায়। যেমন গরমে ঘাম শুকানোর সময় ঠান্ডা লাগে। দৈনন্দিন জীবনে কিছু উদাহরণ, এই যে বললাম হাতের তালুতে অ্যাসিটোন,
বা রোদে জলের ছিটে দেওয়া, দিনের শেষে মানুষ বাড়ির ছাদে বা খোলা জায়গায় যখন জলে ছিটিয়ে দেয়, কারণ বিশাল পরিমাণ বাষ্পীভবনের লিনতাপ উত্তপ্ত চারপাশকে ঠান্ডা করতে সাহায্য করে। ঠিক আছে, আর এটা তোমাদের বলেই দিলাম। চলো, আচ্ছা আরেকটা জিনিস তোমাদের বলে দিই। দেখবে ধরো একটা গ্লাস আছে, এই গ্লাসের মধ্যে ধরো আইস দিলে, আইস, স্যার এসব কেন, দেখো যদি এই গ্লাসের মধ্যে আইস দেওয়া হয়, একটু পরে দেখবে এই বাইরে না অসংখ্য কি হবে, জলকণা বিন্দু জমবে। কেন হয় এটা? এর কারণ হচ্ছে বাতাসের মধ্যে আমাদের কি আছে বলো, জলীয় বাষ্প আছে। হ্যাঁ, এবার যখন এটা কি গ্যাস হিসাবে আছে, এবার বাতাস যখন এর সংস্পর্শে আসছে, তখন কি এখানে তো ঠান্ডা আছে, তো অটোমেটিক এই যে গ্যাসের যে কোনাগুলো দিয়ে তৈরি যে গ্যাসটা, যে পদার্থ, যে এক একটা পদার্থ অনেকগুলো অতি ক্ষুদ্র ক্ষুদ্র কোনা দিয়ে গঠিত, তো এয়ারটা যে ক্ষুদ্র ক্ষুদ্র কোনাগুলো দিয়ে গঠিত, এয়ার মানে কি গ্যাস অবস্থায় আছে, মানে এর মধ্যে স্পিড আছে অনেক বেশি, এর মধ্যে অনেক স্পিড আছে। কিন্তু যখনই সে এলো এই ঠান্ডা জায়গাতে, তখন এর মধ্যে সেই স্পিডটা থাকবে আর না স্যার, যখনই ঠান্ডা পাবে সেই স্পিড কমে যাবে। আর স্পিড কমে যাওয়ার জন্য যদি গ্যাসেও পদার্থের স্পিড কমে যায়, কিসে পরিণত হয়, তরলে পরিণত হয়। তো সেই জন্যই এটার চারপাশে দেখবে ছোটো 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 জলবিন্দু আকারে কণা দেখতে পাবো। বা আরে কোল্ড ড্রিঙ্কস দিয়ে ভাবো, আমরা যখন ফ্রিজ থেকে কোল্ড ড্রিঙ্কস বার করি তখন তো পুরো ঠিক থাকে, কিন্তু একটু যদি রেখে দেওয়া হয় বাইরে, দেখবে গায়ের মধ্যে অসংখ্য জলবিন্দু জলকণা জমেছে। এর পিছনে কারণ কি? এটাই কারণ যে প্রথমে বাইরে তো গ্যাস আছে, এয়ার রয়েছে, কিন্তু ওই এয়ার যখন আস্তে আস্তে ওই ঠান্ডার সংস্পর্শে আসে, তখন সে তার গতি হারিয়ে ফেলে। যে বলছে না, এর বাইরের থেকে বিন্দু বিন্দু জলকণা দেখতে পায়, বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের কণাগুলো ঠান্ডা গ্লাসের সংস্পর্শে এসে শক্তি হারিয়ে গ্যাসীয় অবস্থা থেকে তরল অবস্থায় জলবিন্দুতে পরিণত হয়, যাদের আমরা জলবিন্দু রূপে দেখি এখানে। ঠিক আছে, চলো আরও এক্সাম্পল আছে। সেই কলসির মধ্যে জল রাখা, গ্রীষ্মকালে দেখবে কলসির মধ্যে, মাটির কলসির মধ্যে যদি জল রাখা হয়, সেই জল খুব ঠান্ডা থাকে। ঠিক আছে, এর কারণ ওটাই যে মাটির কলসির মধ্যে অসংখ্য ছিদ্র থাকে, সেই ছিদ্র দিয়ে কি হয়, দেখবে মাটির কলসি যদি গ্রীষ্মকালে বাইরে হাত দেওয়া হয় না, দেখবে ভিজে 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 একটা ব্যাপার থাকে আর কি। তো এটা কোথাও না কোথাও বাষ্পায়ন উদাহরণ। তো মোটামুটি একটু জেনে রাখো, তাহলেই হবে। এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে টেম্পারেচারের পরিবর্তন। আমরা কিছুক্ষণ আগে পড়লাম না, কেলভিন পড়লাম, হ্যাঁ, তারপর সেন্টিগ্রেড পড়লাম। দেখো তাপমাত্রার পরিবর্তনের তিনটে জিনিস আমাদের জানতে হবে। তিনটে জিনিস কী কী? টেম্পারেচার শুধুমাত্র সেলসিয়াসে হয় না, ফারেনহাইটেও হয়, কেলভিনও হয়। ঠিক আছে, সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন, এই তিনটে জিনিসকে জানতে হবে। এই তিনটে জিনিস জানার জন্য আমি বলবো শুধুমাত্র একটা ফর্মুলা তোমরা মনে রাখবে। কী ফর্মুলা? শুধু এই ফর্মুলাটা। কী ফর্মুলা স্যার? C/5 সমান F-32/9 সমান K-273/5। এই ফর্মুলাটা মনে রাখবে। স্যার এটার মানে কি? তোমরা শুধু এইটুকু মনে রাখতে পারো, সেলসিয়াসের সঙ্গে ফারেনহাইটের সম্পর্ক কী? দেখো সেলসিয়াসের সঙ্গে ফারেনহাইটের সম্পর্ক হচ্ছে C/5 F-32/9। ঠিক আছে, এটা ফর্মুলা। ধরো আমি সাপোজ বললাম যে 20 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার আছে। কত? 20 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার আছে। আমি 20 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারকে আমাকে ফারেনহাইটে করতে হবে। কত ফারেনহাইটে সমান? দেখো আমি এখানে কি করলাম, ফারেনহাইটে বার করতে হবে। তো আমি সি এর জায়গায় কত, 20 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা নিচে 5, আমাকে ফারেনহাইটে বার করতে হবে। দেখো আমি কি বললাম, আবার রিপিট করছি, সেলসিয়াস থেকে ফারেনহাইটে নিয়ে যাবো। তো 20 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার বলেছে, এটা কত ডিগ্রি ফারেনহাইটের সমান। তো আমি সিম্পল এই ফর্মুলাটা ইউজ করছি, এর সঙ্গে সম্পর্ক যেটা C/5 F-32/9। তো সি এর জায়গায় 20 বসালাম, 5-এর জায়গায় 5, F-32/9। ঠিক আছে, যদি আমি কাটাকুটি করি, দেখো 5-4 20, কোনাকুনি গুণ করো, 4-9 36, F-32, তাহলে এফের মান কত দাঁড়াচ্ছে বলো? 32 এদিকে চলে আসবে, মানে 4 ডিগ্রি, সরি 4 ডিগ্রি না, যোগ হয়ে যাবে। তো 36 আর 32 কত হয়? 68 ডিগ্রি। তো আমি বলতে পারি যে 20 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, যেটা আমি সেন্টিগ্রেড টেম্পারেচারে বলছিলাম, সেলসিয়াসে বলছিলাম, সেটার মানে হচ্ছে 68 ডিগ্রি ফারেনহাইট। 68 ডিগ্রি ফারেনহাইট। বলো চেঞ্জ করতে পারবে? বলো কোনো সমস্যা আছে? ঠিক আছে, এবার আমি তোমাদের দেখাচ্ছি ফারেনহাইটের সঙ্গে কেলভিনের কী সম্পর্ক। ফারেনহাইটের সঙ্গে কেলভিনের সম্পর্ক জানে, সেলসিয়াসের সঙ্গে কেলভিনের কী সম্পর্ক দেখো। চলো নেক্সট দেখো, আমি তোমাদের সেলসিয়াসের সঙ্গে কেলভিনের সম্পর্ক দেখাচ্ছি কিন্তু। ঠিক আছে, আমার ফর্মুলা কি? C/5 K-273/5। ঠিক আছে, আমার ধরো আমি সেম জিনিস নিচ্ছি যে স্যার আমাকে এখানে চেঞ্জ করতে হবে 20 ডিগ্রি সেন্টিগ্রেডকে আমি কেলভিনে চেঞ্জ করব। ঠিক আছে, ওকে স্যার। তো 20 ডিগ্রি সেলসিয়াস লিখলাম 5, K-273/5। তো
দেখো 5 5 কেটে গেল, তো আমি আগেই কেটে দিতে পারতাম, 5 5 এখানেও কাটা সম্ভব ছিল। তো আমার এখানে কি হলো দেখো, কে সমান কি দাঁড়াচ্ছে, কে সমান দাঁড়াচ্ছে 273 প্লাস 20 মানে হচ্ছে 3 7 2 9 মানে 293 কেলভিন। কত দাঁড়াচ্ছে, ভুল করলাম কিছু না, ঠিকই আছে 293 কেলভিন। তার মানে আমি একটা জিনিস এখানে লক্ষ্য করে দেখো ভালো করে, যে আমার সেন্টিগ্রেড থেকে সেলসিয়াস থেকে যখন আমি কেলভিনে নিয়ে যাচ্ছি, তো কোথাও না কোথাও আমার 273 শুধু যোগ করলেই কাজ হয়ে যাচ্ছে। আরে হ্যাঁ কি না বলো, আমি যদি বলি যে 30 ডিগ্রি সেলসিয়াস, আমি একে কি করতে চাই না কেলভিনে ট্রান্সফার করতে চাই, তো আমি কি করব, এত কিছু ফর্মুলাই করব না, আমি সিম্পল 30-এর সঙ্গে 273কে যোগ করে দেবো, মানে 3 7 3 10, 273 আর 30 কত হয় 303। তো বলতে পারি আমি 303 কেলভিন, ঠিক আছে। তার মানে আমি কি জানলাম, যে যখন আমি সেলসিয়াস থেকে কেলভিনে যাব, আবারও বলছি সিম্পল 273 যোগ করে দেবে, এত কিছু রামায়ণের প্রয়োজন পড়বে না। ঠিক সেই রকমই যদি তোমাদেরকে বলে দেয় যে দেখো এখানে না 300 কেলভিন আছে, আমি এটা চেঞ্জ করতে চাই সেলসিয়াসে, তো সিম্পল কি করবে, 300 থেকে 273 মাইনাস করে দেবে। যেমন আমি কেলভিনে করার জন্য 273 যোগ করছি, ঠিক তেমনি সেলসিয়াসে করার জন্য তুমি 273কে মাইনাস করে দেবে। তো কত হবে বলো, এখানে 27 ডিগ্রি, তো আমি বলতে পারি 27 ডিগ্রি সেলসিয়াস, 300 কেলভিন মানে 27 ডিগ্রি সেলসিয়াস, মানে 273 আমি মাইনাস করে দিলাম। হ্যাঁ, কেলভিনে যাওয়ার জন্য 273 যোগ, আর সেলসিয়াসে আসার জন্য 273 মাইনাস। আচ্ছা এবার একটা জিনিস দেখো, আমি যদি দেখো ভালো করে বুঝবে, কোন কালার দিয়ে দেখাবো, এই কালার দিয়ে দেখায়। দেখো বরফের মেল্টিং পয়েন্ট কত বলো, স্যার বরফের মেল্টিং পয়েন্ট হচ্ছে আচ্ছা আমি একটু মুছে দিচ্ছি, হ্যাঁ মুছে দিয়ে আমি নেক্সট স্লাইডে করছি, নাহলে ঘিচে লেগে যাবে। আমি বলছি যে আইসের মেল্টিং পয়েন্ট কত, আইসের গলনাঙ্ক, তোমরা কি বলবে স্যার 0 ডিগ্রি সেলসিয়াস। তো 0 ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে মানলাম, আমি যদি বলি কত ডিগ্রি কত কেলভিন, তোমরা কি বলবে স্যার সেলসিয়াস থেকে কেলভিন করতে গেলে 273 যোগ করতে হবে, তো আমি বলতে পারি 0-র সঙ্গে 273 যোগ করলে কত হবে 273 কেলভিন। তাহলে আইসের গলনাঙ্ক কেলভিনে বললে কত বলবে 273, সেলসিয়াসে বললে কত বলবে 0 ডিগ্রি সেলসিয়াস। যদি বলে ফারেনহাইটে কত, চলো ফারেনহাইটে আমি ট্রান্সফার করে দেখিয়ে দিচ্ছি, যদিও ডাইরেক্ট তোমাদের মনে রাখতে হবে, ট্রান্সফার করে দেখিয়ে দিচ্ছি আমি। এই দুটোর মধ্যে সম্পর্ক বার করো, দেখো C/5 M-32/9, তো সি এর জায়গায় কত বলবো না 0 ডিগ্রি সেন্টিগ্রেড আছে স্যার 0, এখানে 5 F-32/9। এবার একটা জিনিস দেখো, 5-এর 0-র সঙ্গে 5-এর যদি ক্যালকুলেশন করা হয় কত আসবে, এখানে 0 আসবে, আর এখানে কত আসবে 0 আসবে। তো 9-এর সঙ্গে যখন আমি 0টা গুণ করবো, আরে করে দেখাই ছাড়ো, F-32/9, তো আমি যখন 9-এর সঙ্গে 0টা গুণ করবো তখন তো 0ই আসবে। তো আলটিমেট আমার কী দাঁড়াচ্ছে, F সমান 32 দাঁড়াচ্ছে কি দাঁড়াচ্ছে না, ক্যালকুলেশন থেকে বলো F সমান 32 দাঁড়াচ্ছে কি দাঁড়াচ্ছে না। তার মানে কি, তার মানে আমি যদি বলি যে আইসের গলনাঙ্ক সেলসিয়াসে কত, বলবে 0 ডিগ্রি সেলসিয়াস, যদি বলি কেলভিনে কত বলবে 273 কেলভিন, যদি বলি ফারেনহাইটে কত বলবে 32 ডিগ্রি ফারেনহাইট, 32 ডিগ্রি ফারেনহাইট। বলো বোঝা গেল, বলো বোঝা গেল। তাহলে ডাইরেক্ট মনে রাখবে, এত ক্যালকুলেশন করবে না, যদি বলে আইসের গলনাঙ্ক কত ফারেনহাইটে মনে রাখবে 32 ডিগ্রি ফারেনহাইট। কী করে পেলাম তোমাদের সামনে আমি করে দেখিয়ে দিলাম, বাস এইটুকু শুধু মনে রাখো, আর কিছু মনে রাখার দরকার নেই, ঠিক আছে। এখান থেকে এই ধরনের প্রশ্নই আসবে। চলো নেক্সট দেখো। আচ্ছা আমি তোমাদের অনেক আগেই তোমাদের বললাম, কি বললাম না, যত প্রেসার দেবো, ধরো এটা হচ্ছে, আচ্ছা এটা কার মলিকিউল, তোমরা কি বলবে স্যার ঘন সন্নিবদ্ধ অবস্থায় আছে, তো এটা সলিড। আচ্ছা আমি আরও স্টেপ করে দিচ্ছি, এটা হচ্ছে স্যার সলিড। আমি যদি একটু গ্যাপিং দিই, বলছি তার কারণ আছে, আমি বলে দিচ্ছি তোমাদের, এক্ষুনি বলে দেবো কেন বলছি। এটা কি বলবো স্যার, এটা বলবো আমি লিকুইড, এটা কি বলবো লিকুইড। আর যখন আমি খুব গ্যাপিং দেবো, খুব গ্যাপিং দেবো, তখন আমি কি বলবো, এটা গ্যাস, ঠিক আছে। এবার আমাকে একটা জিনিস বলো, আমি আগে কি বলেছিলাম, যদি একে আমি প্রেশার দিই, বাদ দাও, আমি যদি একে প্রেশার দিই, একে প্রেশার দিচ্ছি, দু সাইড থেকে ওপর থেকে প্রেশার দিচ্ছি, কি হবে, একটা জায়গায় আসার চেষ্টা করবে, একটা জায়গায়, তো কিসে পরিণত হবে বলো, লিকুইডে পরিণত হবে। আর হবে কি হবে না বলো, আমি লিকুইডকে ধরো প্রেশার দিচ্ছি, এই সাইড থেকে প্রেশার দিচ্ছি, এই সাইড থেকে প্রেশার দিচ্ছি, উপর দিক থেকে প্রেশার দিচ্ছি, কিসে পরিণত হবে, এসার আস্তে আস্তে সলিডে পরিণত হবে। আরে হবে কি হবে না, হ্যাঁ। তার মানে আমি যদি চাপ বৃদ্ধি করি, তাহলে চাপ বাড়ালে কণাগুলো
পরস্পরের কাছাকাছি আসে, মধ্যেকার যে ফাঁকা স্থান ইন্টারমলিকুলার স্পেস কমতে থাকে, এর ফলে গ্যাস তরলে পরিণত হয়, তরল কঠিনে পরিণত হয়। আমি প্রথমেই তোমাদের আলোচনা করেছি, এখানে বলছি তার কারণ আছে। একটা এক্সাম্পল খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে এলপিজি গ্যাস। স্যার এলপিজি কি? লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, ঠিক আছে? এটা কোনটা? যেটা আমাদের রান্নার গ্যাস ব্যবহার করি। কি হয় না, এই যে গ্যাসটা, স্যার এই যে গ্যাসটা থাকে না, এই গ্যাসটাকে না হাইলি প্রেসারাইজড করে। দেখবে তোমাদের যে গ্যাসের সিলিন্ডারটা আসে, দেখবে ভেতরে না লিকুইড অবস্থায় থাকে। হ্যাঁ, লিকুইড অবস্থায়। ধরো এটা একটা গ্যাসের সিলিন্ডার ধরো, হ্যাঁ, এখন গ্যাসের দাম তো বুঝতেই পারছো সবাই কী হারে বেড়ে গেছে। মাঝখানে তো পাওয়াই যাচ্ছিল না, এত সমস্যা হয়ে গেছিলো। জিনিসপত্রের দাম, জিনিসপত্র না মানে দোকানে খাবারের দাম বেড়ে গেছিলো মানে এখনও বেড়েই আছে, কমায়নি। বাড়ানোর সময় তো বাড়িয়ে দেয়, কমানোর সময় কমায় না। ধরো এটা একটা গ্যাস, ঠিক আছে, গ্যাসের সিলিন্ডার, ঠিক আছে স্যার, নো ইস্যু। এর মধ্যে কি আছে না, গ্যাসটা প্রেসারাইজড অবস্থায় আছে, প্রেসারাইজড অবস্থায় আছে। এই গ্যাসটাকে এতটাই প্রেসার দিয়েছে যে এটা কিসে পরিণত হয়েছে? লিকুইডে। স্যার এই মাত্র তো বললেন গ্যাসকে যদি প্রেসারাইজ করা হয় গ্যাস লিকুইডে পরিণত হবে, তো এটা লিকুইডে পরিণত হয়েছে, ঠিক আছে? যখনই আমার এই গ্যাস সিলিন্ডার দিয়ে গ্যাসটা বাইরে আসছে, এখানে কি হাই প্রেসারে আছে, লিকুইডে আছে। যখনই গ্যাসটা বাইরে আসছে তখনই মলিকিউলগুলো কি হাঁপ ছেড়ে বাঁচছে, প্রেশার কমে গেছে। আর যখনই প্রেশার কমে গেছে সেটা কিসে পরিণত হবে পুনরায়? স্যার গ্যাসে পরিণত হবে। তার মানে কি, চাপ যখন বৃদ্ধি করছি তখন গ্যাস থেকে লিকুইড থেকে সলিডে পরিণত হচ্ছে, আর যখনই আমি চাপ রিলিজ করে দিচ্ছি তখনই আবার অবস্থার পরিবর্তন ঘটছে, মানে লিকুইড থেকে ফের গ্যাসে পরিণত হচ্ছে কি হচ্ছে না? আর এই চাপ হ্রাস, এটা তো চাপ যখন হ্রাস হয়, এরই তো এক্সাম্পল তোমাদের বললাম যে পাহাড়ের ওপরে জল খুব দ্রুত ফুটতে শুরু করে। এর কারণ কি? বায়ুমণ্ডলের চাপ কম, আর চাপ যখনই কমবে তখনই পাহাড়ের ওপরে জল খুব দ্রুত ফুটতে শুরু করে, ঠিক আছে? এই জিনিসটা আমি তোমাদের আগেই বলেছি, আর একবার বললাম, তোমাদের অ্যানিমেশনের সঙ্গে দেখা জিনিসটা, তাহলে আরও ভালো ফিল করতে পারবে। কারণ তোমাদের পিস্টনের ব্যাপারটা আছে না, তো পিস্টনে যাওয়ার আগে এই জিনিসটা আমি আরেকবার বলে নিলাম, ঠিক আছে? দেখো নেক্সট, দেখো এখানে লক্ষ্য করো, এই অ্যানিমেশনটা দেখো ভালো করে। দেখো গ্যাস আছে, গ্যাসটাকে প্রেশার দিচ্ছে, দেখো লিকুইড হলো, লিকুইডটা কী হলো? সলিড হয়ে গেল। দেখো প্রথমে গ্যাস আছে, আরে আর এক মিনিট, দেখো এবার দেখো, লক্ষ্য করো, একবার প্রথম থেকে দাও, প্রথম থেকে, হ্যাঁ দেখো প্রথমে গ্যাস, আরও প্রেশার দিচ্ছে, দেখো লিকুইড, আরও প্রেশার দিচ্ছে, দেখো সলিড হলো। প্রথমে গ্যাসটাকে আরও প্রেশার দিচ্ছে, লিকুইড, আরও প্রেশার দিচ্ছে, দেখো সলিডে পরিণত হলো। বোঝা গেল? এইটাকে পিস্টন মেনে নাও, ধরো পিস্টন, আর এটাকে মানুষ সিলিন্ডার। তো পিস্টন যত দেখো উপর থেকে আসছে, যখন উপর থেকে আসছে দেখো প্রথমে গ্যাস, তারপর দেখো লিকুইড, তারপরে দেখো সলিড, যত প্রেশার দিচ্ছে সলিডে পড়ো। বলো, এত সুন্দর অ্যানিমেশন লাগিয়ে তোমাদের দেখাচ্ছি, দেখো মজা আসছে কিনা বলো, ফিল করো। দেখো পড়তে তো তোমাদেরকে হবে, তো ফালতু টেনশন নিয়ে লাভ কি যে আমাদের পড়তে হবে, আমাদের পরিশ্রম করতে হবে? তো যেটা করতে হবে সেটা মজা নাও না। আর এত সুন্দরভাবে তোমাদের সামনে প্রেজেন্টেশন নিয়ে এসছে, আর কি চাই বলো? চলো এই জিনিসটা বুঝলে তো, এবার আমি তোমাদের পিস্টনটা দেখাই, ঠিক আছে? চলো দেখো, এটা দেখে ঘাবড়াবার কিচ্ছু নেই, সিম্পল জিনিস যেগুলো পড়লাম সেটাই আছে আর কি। কী জিনিস আছে স্যার? দেখো এটাকে বলে সিলিন্ডার, যার ভেতরে গ্যাস আছে বা লিকুইড আছে বা সলিড আছে। আর এই যে ওপর দেখতে পাচ্ছ না, এই জিনিসটা উপর থেকে নাম ছিল, এই মাত্র তোমাকে দেখালাম না, ওটাকে মানো পিস্টন, বুঝতে পেরেছো? তো দেখো গ্যাস যখন একে প্রেশার দিচ্ছে, দেখো এর জায়গাটা বেশি ছিল, এর জায়গাটা কমে গেল, প্রেশার দিচ্ছে। লিকুইড যখন আরও প্রেশার দিচ্ছে পিস্টন দিয়ে, একদম কমে গেছে জায়গাটা, তখন আমাদের কী হয়ে গেল? সলিড। এটাই বলছে যে চাপ বৃদ্ধি, কণাগুলো পরস্পরের কাছে আসে, মধ্যেকার ফাঁকা স্থান ইন্টারমলিকুলার স্পেস কমে যায়, এর ফলে পদার্থ গ্যাস থেকে তরলে, তরল থেকে কঠিন অবস্থায় রূপান্তরিত হয়। উচ্চ এলপিজি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাসকে সিলিন্ডারে তরল রূপে সংরক্ষণ করা হয়। আর যখন চাপ হ্রাস পায় তখন কী হয়? চাপ কমলে কণাগুলো দূরে সরে যায়। আরে প্রেশারে ছিল, যখন আমি চাপ এখান থেকে সরিয়ে নেবো তখন কী হবে? কণাগুলো আবার দূরে সরে যাবে, ফলে ফাঁকা স্থান বৃদ্ধি পাবে। এর ফলে কঠিন থেকে গ্যাস কিংবা তরল থেকে গ্যাস বাষ্পীভবন, স্ফুটন এসব হতে পারে। বায়ুমণ্ডলে এর উদাহরণ হিসাবে পাহাড়ের উপরে জল খুব দ্রুত ফুটতে শুরু করে, ঠিক আছে? চলো আমাদের এতদূর পর্যন্ত আশা করি তোমরা ঠিকঠাকভাবে সম্পূর্ণ বুঝতে পেরেছো। নেক্সট দেখো এটা আমাদের এই চ্যাপ্টারের লাস্ট টপিক, ভৌত পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন। সিম্পলভাবে বুঝবো, আমি তোমাদের একটা সিম্পল জিনিস বলছি। ধরো এটা একটা আইস আছে, কি আছে? আইস। আমি কি করলাম? একে গলিয়ে দিলাম টেম্পারেচার দিয়ে আমি জলে পরিণত করলাম। বলো তো এটা কী পরিবর্তন? আচ্ছা, এটা একটা বলবে। আর বলবে ধরো একটা কাগজ আছে, কাগজটার মধ্যে আগুন জ্বালিয়ে দিলাম, পুড়ে গেল, বা বাদ দাও। আমি কি করলাম? কি ধরো আমার দুধ আছে, মিল্ক,
আমি দুধ থেকে না দই তৈরি করলাম, বলো তো এটা কি পরিবর্তন? দেখো দেখো এই যে আইস থেকে ওয়াটার হলো না, এটা হচ্ছে একটা ভৌত পরিবর্তন, আর দুধ থেকে যে দই হলো না, এটা হচ্ছে একটা রাসায়নিক পরিবর্তন। স্যার কীরকম জিনিস? দেখো, ভৌত পরিবর্তন আমরা তাকেই বলবো যেটা অস্থায়ী পরিবর্তন। মানে কি, ফের বাপাস ওয়াটারকে আমি আইসে পরিণত করতে পারবো কি পারবো না? হ্যাঁ স্যার পারবো, অবশ্যই পারবো। ওয়াটারকে নিয়ে পর ফ্রিজে ঢুকিয়ে দাও, আইস হয়ে যাবে। কিন্তু দইকে, দুধ থেকে যে দই হলো, এই দইকে তুমি কোনোভাবে কি দুধে পরিণত করতে পারবে? না স্যার, এটা সম্ভবই নয়। তো প্রথম কথা হচ্ছে ভৌত পরিবর্তন হচ্ছে অস্থায়ী পরিবর্তন। এই ভৌত পরিবর্তন হচ্ছে অস্থায়ী পরিবর্তন, একে পুনরায় আবার নতুন করে আগের অবস্থায় ফিরিয়ে আনা যায়। শুধুমাত্র বাহ্যিক অবস্থার পরিবর্তন হলো, আইসের কি হলো, শুধু বাহ্যিক অবস্থার পরিবর্তন হলো। ভৌত ধর্মের যেমন আকার চেঞ্জ হয়ে গেল। সাপোজ ধরো আমি এক গ্লাস জলের মধ্যে না কি করলাম না, চিনি গুলে দিলাম। এক গ্লাস জলের মধ্যে চিনি বা লবণ গুলে দিলাম, আমি ফের সেটা কি করতে পারবো? ফিরে পেতে পারবো। ধরো আমি জল ছিল, জল, এই জলটাকে আমি হিট দিয়ে ফুটিয়ে বাষ্প করলাম, যদি আমি বাষ্পটাকে কালেক্ট করি তাহলে ফের আমি জল পেয়ে যাবো কিনা বলো? ফের জল পেয়ে যাবো, হ্যাঁ স্যার পেয়ে যাবো। তার মানে কি, এ শুধু আকার পরিবর্তন হচ্ছে, আয়তন পরিবর্তন হচ্ছে, শুধু ভৌত ধর্মের পরিবর্তন, অবস্থার পরিবর্তন হচ্ছে, কিন্তু আলটিমেট অণুগুলোর গঠন কি কোনো পরিবর্তন হচ্ছে? না স্যার, অণুর গঠনের কোনো পরিবর্তন হচ্ছে না। কোনো নতুন পদার্থের তৈরি হচ্ছে? না স্যার, কোনো নতুন পদার্থই তৈরি হচ্ছে না। তো এটা হচ্ছে ভৌত পরিবর্তন। কিন্তু এই দিকে যদি আমি দেখি রাসায়নিক পরিবর্তনের দিকে, একটা নতুন পদার্থ তৈরি হচ্ছে। দুধ থেকে আমার দই তৈরি হচ্ছে, মানে কি একটা নতুন পদার্থ তৈরি হচ্ছে। এর অণুর পরিবর্তন হচ্ছে, অণুগুলোর গঠনের পরিবর্তন হচ্ছে। এটা শুধু বাহ্যিক পরিবর্তন নয়, এটা একটা রাসায়নিক পরিবর্তন। এটা নতুন পদার্থে পরিণত হচ্ছে, মানে ভেতরে যে অণুগুলোর গঠনের পরিবর্তন হচ্ছে। তো এটাকে বলবি রাসায়নিক পরিবর্তন। বলো এইটুকু বোঝা গেছে? এইটুকু বোঝা গেছে, বাস এইটুকুই আছে এখানে, বিশাল কিছু নেই। চলো দেখো, দেখো ভৌত পরিবর্তন কিছুই নয়, যেটা অস্থায়ী পরিবর্তন। অস্থায়ী পরিবর্তনে পদার্থের কেবল বাহ্যিক অবস্থা বা ভৌত ধর্মে যেমন আকার, আয়তন, অবস্থার পরিবর্তন ঘটে, কিন্তু পদার্থের অণুগুলো গঠনের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ কোনো নতুন পদার্থ সৃষ্টি হয় না। তাকে ভৌত পরিবর্তন বলবো। যেমন বরফ গলে জল হওয়া, জলে চিনি বা লবণ দ্রবীভূত হওয়া, জল ফুটে বাষ্প হয়ে যাওয়া, রবারের ব্যান্ড টেনে দিলাম, টেনে লম্বা করা। তো এগুলো সবই ভৌত পরিবর্তনের এক্সাম্পল। ঠিক আছে, চলো রাসায়নিক পরিবর্তন দেখো। রাসায়নিক পরিবর্তন হচ্ছে যে স্থায়ী পরিবর্তন, অস্থায়ী নয়, যে স্থায়ী পরিবর্তনে এক বা একাধিক পদার্থ তাদের নিজস্ব রাসায়নিক সত্তা হারিয়ে নতুন, সম্পূর্ণ নতুন ভৌত রাসায়নিক ধর্মবিশিষ্ট নতুন পদার্থে পরিণত হয়, তাকে রাসায়নিক পরিবর্তন বলবো। যেমন কাগজ বা কাঠ পোড়ানো, লোহায় মরিচা ধরা, মানবদেহে খাদ্য পরিপাক বা হজম হওয়া, দুধ কেটে দই তৈরি হয়ে যাওয়া, দুধ থেকে দই তৈরি হয়ে যাওয়া। তো এগুলো সবই কি রাসায়নিক পরিবর্তন। বোঝা গেল ভৌত রাসায়নিক পরিবর্তন। চলো তোমাদেরকে একটা পার্থক্যের মাধ্যমে আরও ক্লিয়ার করে দিচ্ছি আমি। নেক্সট স্লাইড দেখো। দেখো তোমরা নিজেরাই বলতে পারবে এবার, ভৌত পরিবর্তনে নতুন পদার্থ তৈরি হয়? না স্যার, কোনো নতুন পদার্থ তৈরি হয় না। রাসায়নিক পরিবর্তনে এক বা একাধিক নতুন পদার্থ তৈরি হয়। এটা উভমুখী না একমুখী? না, এটা পরিবর্তনযোগ্য, এটা উভমুখী, রিভার্সেবল, যে আবার বাপাস ওটা ফিরিয়ে আনা যাবে। কিন্তু এটা কি অপরিবর্তনযোগ্য, একমুখী, পার্মানেন্ট, ইরিভার্সেবল, কখনো ফিরিয়ে আনা যাবে না। দেখো রাসায়নিক গঠন একই থাকে, এর মধ্যে রাসায়নিক কোনো পরিবর্তন হয় না। রাসায়নিক গঠনে এই রাসায়নিক গঠন সম্পূর্ণ পরিবর্তিত হয়ে যায় রাসায়নিক পরিবর্তনের ক্ষেত্রে। ঠিক আছে, চলো এই ছিল আমাদের ম্যাটার সম্বন্ধে সম্পূর্ণ থিওরি ক্লাস। আচ্ছা, এরপরে না আরেকটা, মানে এর কি বলবো, এর সাথে আরেকটা চ্যাপ্টার পড়িয়ে দেওয়া যায়, সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ ম্যাটার। অ্যাকচুয়ালি এরই মধ্যে, কিন্তু আমি ওটা আলাদা করে পড়াবো। ঠিক আছে, আলাদা করে বুঝিয়ে দেবো। মানে আমি যদি এটাকেই পার্ট করে পড়াতাম তো ওটা কমপ্লিট হয়ে যেত। ঠিক আছে, ছেড়ে দাও, আমি ওটা আলাদা করে পড়াবো, ক্লাসিফিকেশন অফ ম্যাটার। ঠিক আছে, তো এটা আমাদের টোটাল থিওরি ক্লাস ছিল। এবার আমি কি করবো, আগের দিনে আমি তো পার্ট 1-এর কোশ্চেন পার্ট 1-এ করিয়ে দিয়েছি, কিন্তু পার্ট 2, পার্ট 3 যেটা আমি তোমরা পড়লে, এবার আমি কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দিচ্ছি, নিজেরা করার চেষ্টা করো, নাহলে তো আমি আছি। আরে ক্লাস কেমন লাগছে বলো। দেখো, ঊর্ধ্বপাতন, সাবলিমেশন এর সঠিক উদাহরণ জোড়া কোনটি নির্বাচন করো বলো। ঊর্ধ্বপাতনের এক্সাম্পল বলো। সঠিক জোড়া বলেছে, দেখো শুষ্ক বরফ তো ঊর্ধ্বপাতনের মধ্যে পড়ে, কিন্তু লবণ কি পড়ে? পড়ে না। তো এই জোড়াটা ভুল। লবণ এবং কর্পূর তো পড়ে, কিন্তু লবণ কি পড়ে? না স্যার, পড়ে না। তাহলে এই জোড়াটাও ভুল। এখানে আছে কর্পূর এবং ন্যাপথলিন, একদম স্যার, কর্পূরও সাবলিমেশন হয়, ঊর্ধ্বপাতন হয়, ন্যাপথলিনও ঊর্ধ্বপাতন হয়। এখানে দেখো চিনি আর ন্যাপথলিন দিচ্ছে, ন্যাপথলিন হয়, চিনি কি হয়? হয় না। তাহলে এটাও হবে না, তার মানে সি হয়ে যাবে রাইট আনসার। দেখো গ্রুপ ডির প্রশ্ন, আমি ওই জন্য বলি কোশ্চেনগুলোকে ভালো করে পড়বে। প্রথমে শুষ্ক বরফ থেকে ডাইরেক্ট আনসার দিয়ে দিও না, এখানে জোড়ার কথা বলেছে, তো পুরো জোড়াটাকে ভালো করে দেখো আগে। চলো নেক্সট কোশ্চেন দেখো।
বলছে নিম্নলিখিত পরিবর্তনগুলির মধ্যে কোনটি তাপ শোষণ এবং কঠিন থেকে তরলে রূপান্তরিত, তাপ শোষণ করছে এবং কঠিন থেকে তরল হচ্ছে। আচ্ছা, বাষ্পের ঘনীভবন, ঘনীভবন তো কঠিন থেকে তরল হতেই পারে না। আরে ঘনীভবন কি? গ্যাস থেকে তরল হওয়া, গ্যাস থেকে তরল হওয়া, কঠিন থেকে তরল নয়, গ্যাস থেকে তরল হওয়া, ওটা ঘনীভবন। তো এটা তো নয়। বলছে বরফের গলন, অবশ্যই এটাই হয়ে যাবে অ্যান্সার। এর কারণ কি? কারণ কঠিন থেকে তরলে রূপান্তর, তাপ শোষণ করে। তো বরফ থাকে, বরফ কঠিন অবস্থা, তো গলন হয়ে গেলে তার তরল অবস্থা হয়ে যায়। তো বলতে পারি বি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো বলছে জল জমে বরফ হওয়া, জল মানে মানে তরল থেকে কঠিন হচ্ছে, এটাকে কি বলবো? তরল থেকে কঠিন হওয়াটাকে সলিডিফিকেশন বা কঠিনীভবন বলে। ঠিক আছে, কোপ্রুয় উত্তপত্রটা আলাদা হয়ে গেল। তো বি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। ঠিক আছে, দেখো গ্রুপ ডি 2025-এর প্রশ্ন এটা। দেখো বলছে একটি গরমের দিনে ঠান্ডা কাচের পাত্রে বাইরের অংশে জলের বিন্দু কিভাবে জমা হয়, তা কোন প্রক্রিয়ার মাধ্যমে সবচেয়ে ভালো ব্যাখ্যা করা যায়? এই মাত্র পড়িয়েছি, বলো বলো কি হবে? বাষ্পায়ন হবে কি হবে না বলো? এই কিছুক্ষণ আগে দেখো যা পড়াচ্ছি তার, দেখো গ্রুপ ডি 2026-এর প্রশ্ন, যেটা পড়াচ্ছি সেখান থেকে তোমরা কোশ্চেন পাচ্ছ, করতে পারছো। আরে কনফিডেন্স আসছে তো, নিজের মধ্যে একটা কনফিডেন্স আসছে যে করতে পারছো কোশ্চেন। চলো নেক্সট দেখো। বলছে যে প্রক্রিয়ায় গ্যাস সরাসরি কঠিন অবস্থায় রূপান্তরিত হয় সেই প্রক্রিয়ার নাম কি? সেই প্রক্রিয়ার নাম কি? সেই প্রক্রিয়ার নাম কি? গ্যাস সরাসরি কঠিন অবস্থায় পড়তে, কঠিন থেকে গ্যাস নয়, তাহলে সাবলিমেশন হয়ে যাবে। গ্যাস থেকে কঠিন মানে অবক্ষেপণ, ডিপোজিশন, অবক্ষেপণ। ঠিক আছে, চলো। বলছে নিম্নলিখিত কোন ঘটনাটিতে একটি কঠিন পদার্থ তরল পদার্থে রূপান্তরিত হয়? কঠিন থেকে তরল, বলো। আমি কঠিন থেকে তরলে যাব মানে আমার গলন দরকার, মেল্টিং, গলন। নেক্সট দেখো। বলছে চাপ কমিয়ে ড্যাশ করলে কঠিন CO2 সরাসরি গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত হয়, যেটা আমরা কি বলেছিলাম? শুষ্ক বরফ। আরে মনে পড়ছে? শুষ্ক বরফ। সেটা কি? তরল অবস্থায় না এসে, তরল অবস্থায় না এসে সরাসরি CO2 সরাসরি গ্যাসীয় অবস্থায়। ভুল বলছি, কোশ্চেনটাই ভুল আছে নাকি? চাপ কমিয়ে, চাপ যদি কমিয়ে দেওয়া হয় তাহলে সেটা গ্যাসীয় অবস্থায় হয়ে যাবে। CO2 সরাসরি মানে ঊর্ধ্বপাতন হচ্ছে, মানে এটাই তো শুষ্ক বরফ। তো বি ইজ দ্য সঠিক অ্যান্সার। বলেছিলাম না 1 ATM অ্যাটমসফেরিক প্রেশার, যেটা বলেছিলাম না, এক বায়ুমণ্ডলীয় চাপে যদি প্রেশারটাকে কম করে দেওয়া হয় তাহলে সেটা তরল অবস্থায় আসার কথা, কিন্তু তরল অবস্থায় না এসে মানে ডাইরেক্ট কঠিন থেকে গ্যাসে পরিণত হয়ে যাবে। কে এটা? কার ক্ষেত্রে বলেছিলাম? CO2। আর সে পরিমাণটা কত ছিল? 1 ATM, এক বায়ুমণ্ডলীয় চাপ। তো দেখো বি ইজ দ্য সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখতে পাচ্ছ এখানে অ্যাটমসফিয়ারিক প্রেশারের মানটা বলে দিয়েছে, 2 ATM না 1 ATM না 3 ATM না 4 ATM, মানটা পর্যন্ত বলে দিয়েছে। বলছে তাপ প্রয়োগ করার পরেও, এক মিনিট, হ্যাঁ, তাপ প্রয়োগ করার পরেও বরফ গলার সময় তাপমাত্রা স্থির থাকে কেন বলো? বরফ গলে যায় কিন্তু তাপমাত্রা স্থির থাকে, এর কারণ লীন তাপ। দেখো লীন তাপ কোথায় আছে? বলছে তাপীয় শক্তি অবিলম্বে গতিশক্তি বৃদ্ধি করে, বরফ থেকে তাপীয় শক্তি পরিবেশে স্থানান্তরিত হয়, তাপীয় শক্তি সরাসরি কার্যে রূপান্তরিত হয়, বরফের কণাগুলোর মধ্যে আকর্ষণ হ্রাস করতে তাপীয় শক্তি ব্যবহৃত। একদম সঠিক, ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। দারুণ প্রশ্ন দিয়েছে এটা, এটা যেই প্রশ্ন 2026-এর, খুব ভালো প্রশ্ন। বরফের কণাগুলোর মধ্যে আকর্ষণ হ্রাস করতে, মানে বরফের কণাগুলো আগে এরকম অবস্থায় ছিল, এদের মধ্যে যখন আকর্ষণ হ্রাস হচ্ছে তখনই তো তরলে পরিণত হচ্ছে। তো এই হ্রাস করতে তাপীয় শক্তিটা ব্যবহৃত হয়েছে, এইটাই তো লীন তাপ ছিল। তো বরফ গলে গেছে, তাপমাত্রাটা স্থির থাকে, কারণ এর মধ্যে আকর্ষণটাকে হ্রাস করার জন্যই তাপীয় শক্তিটা ব্যবহৃত হয়েছে। চল নেক্সট কোশ্চেন দেখো। বলছে তাপ প্রয়োগের পরেও বরফ গলার সময় তাপমাত্রা স্থির থাকে না। সেম টাইপের প্রশ্ন রিপিট হয়ে গেছে, এটাই আনসার। চলো এটা রিপিট হয়ে গেছে কোশ্চেনটা। নেক্সট দেখো। বলছে যে কোনো তাপমাত্রায় স্ফুটনাঙ্কের নিচে কোনো তরল বাষ্পে যে পরিণত হয় তার সেই ঘটনাকে কি বলে বলো? পড়িছি কিনা বলো? আরে ইভাপোরেশন, বাষ্পায়ন বলে। বাষ্পায়ন বলে যে স্ফুটনাঙ্কের নিচে যে কোনো তাপমাত্রায় তরল বাষ্পে পরিণত হয়। দেখো গ্রুপ ডি 2025-এর প্রশ্ন, তোমরা বলছো যে এগুলো ছেড়ে চলে যান স্যার, আমাদের নতুন এনসিইআরটি দিয়ে সেটা যে পড়িয়ে দিতে, এত প্রশ্ন এসছে, ছেড়ে দেবো এগুলো সব? বলো। চলো। বলছে বাষ্পায়ন কোন তাপমাত্রায় ঘটে বলো? যে কোনো তাপমাত্রায়। স্ফুটনাঙ্ক হতে হবে, হিমাঙ্কের নিচে হতে হবে, 100 কোনো ব্যাপার নেই, যে কোনো তাপমাত্রায় ঘটবে, যে কোনো তাপমাত্রায়। বাষ্পায়নের হার বৃদ্ধির ক্ষেত্রে নিম্নলিখিত কোন বিকল্পটি ভুল? যদি বাতাসের গতি বৃদ্ধি পায় তাহলে বাষ্পায়নের হার বাড়বে, এটা তো সঠিকই। তাপমাত্রা যদি বৃদ্ধি পায় তাহলে বাষ্পায়নের হার বাড়বে। পৃষ্ঠতলের ক্ষেত্রফল যদি বৃদ্ধি পায় বাষ্পায়নের হার বাড়বে। শুধুমাত্র আর্দ্রতা যদি বৃদ্ধি পায় তাহলে বাষ্পায়নের হার বাড়বে না, কমবে।
আর্দ্রতা যত বাড়বে বাষ্পায়নের হার তত কমবে। তার মানে এই বিকল্পটা ভুল, সিটা ভুল। আর্দ্রতা বৃদ্ধি মানে বাষ্পায়নের বৃদ্ধি হবে না, ভুল এটা। আর্দ্রতা যদি কমে তবে বাষ্পায়ন বৃদ্ধি হবে, এটার সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্ক। বাকি গতিবৃদ্ধি, তাপমাত্রা বৃদ্ধি, পৃষ্ঠতলের ক্ষেত্র বৃদ্ধি সবই সমানুপাতিক সম্পর্ক। ঠিক আছে, সি হয়ে যাবে সঠিক অ্যান্সার এখানে। দেখো গ্রুপ ডি 2025-এ আসা প্রশ্ন। নেক্সট কোশ্চেন দেখো। দেখো যখন এই বিবৃতি দিয়ে কোশ্চেন আসে তোমরা পাগল হয়ে যাও, স্যার এত টপ কোশ্চেন এসে, টেকনিশিয়ানের প্রশ্ন। দেখো নিজেরা করতে পারবে যদি ঠিকঠাক ক্লাস করে থাকো। স্ফুটনাঙ্কের নিচে যে কোনো তাপমাত্রায় তরলের বাষ্পে পরিণত হওয়াটাকে বলে বাষ্পায়ন। বলো সঠিক কি সঠিক নয়? হ্যাঁ স্যার সঠিক। পৃষ্ঠতলের ক্ষেত্রফল বৃদ্ধির সাথে সাথে বাষ্পায়নের হার বাড়ে। সঠিক কি সঠিক নয়? হ্যাঁ স্যার সঠিক। তো দুটোই সঠিক। তো দেখো কোথায় আছে, সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। বিবৃতি 1 এবং বিবৃতি 2 উভয়ই সত্য, উভয়ই সত্য। বাষ্পায়ন যেটাকে বলে সেটা, আর পৃষ্ঠতল ক্ষেত্রফলের বৃদ্ধির সাথে সাথে বাষ্পায়নের হার বৃদ্ধি পায়। তো দেখো যখনই বিবৃতি দিয়ে প্রশ্ন আসে তখনই ভাবো যে প্রচুর টাফ কোশ্চেন এসছে। দেখো কোনসা টাফ, তার জন্য কনসেপ্ট জানতে হবে না। না বুঝে শুধুমাত্র থিওরি রটে গেলে, শুধু একবার রিডিং দিয়ে চলে গেলাম, কিছুই বুঝবে না। ডেপথে যেতে হবে, ফিল করে পড়তে হবে, তবেই কি অ্যান্সার দিতে পারবে। ভেজা কাপড় মেলে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যায় কেন? দেখো যেই 2026-এর প্রশ্ন, বলো। তাড়াতাড়ি শুকিয়ে যায় এর কারণ কি? কাপড় গরম হয়ে যায়? না। জল বাষ্পীভূত হয়ে যায়? দেখো এই প্রশ্নটা আমি বলবো যে ট্রিপল স্টার মার্ক দাও, ট্রিপল স্টার। দারুণ প্রশ্ন দিয়েছে। সবাই ম্যাক্সিমাম স্টুডেন্ট না এটাতে অ্যান্সার করে আসবে যে স্যার জল বাষ্পীভূত হয়ে যায়, কিন্তু কি হয়ে যাবে? ক্রস হয়ে যাবে, ভুল হয়ে যাবে এটা। না, এটা অ্যান্সার হবে না। অ্যান্সার হবে এটা পৃষ্ঠতলের ক্ষেত্রফল বৃদ্ধি পায়, ভিজে কাপড় তাড়াতাড়ি শুকায়। এর কারণ কি? বাষ্পায়ন। আর বাষ্পায়ন কখন বেশি হবে? যখন পৃষ্ঠতলের ক্ষেত্রফল বৃদ্ধি পাবে। তো জল বাষ্পীভূত হয়ে যায়, এটা ভুল। এটা হচ্ছে কারণ হচ্ছে বাষ্পায়ন, আর বাষ্পায়ন পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সাথে সম্পর্ক। তো ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। দারুণ প্রশ্ন দিয়েছেন, দারুণ প্রশ্ন। এটা যদি পরীক্ষার সময়তে যখন টেনশনে থাকো না, যখন এই ধরনের প্রশ্ন চলে আসবে না, স্যার আউট অফ সিলেবাস স্যার, এই কোশ্চেনটা স্যার মঙ্গল গ্রহ থেকে এসছে, আমাদের সিলেবাসের মধ্যেই নেই। দেখো এত সুন্দর প্রশ্ন দেয়। চলো দেখো, আপনি যদি জলকে দ্রুত বাষ্পীভূত করতে চান তবে আপনার কি করা উচিত? তাপমাত্রা বৃদ্ধি করা এবং এটিকে পাখার হাওয়ায় রাখা, নাকি পাত্রটিকে ঢেকে রাখা, না সংকীর্ণ গভীর পাত্র এটিকে একটি ঠান্ডা আর্দ্র ঘরে, কোনটা? জলকে দ্রুত বাষ্পীভূত করতে গেলে তাপমাত্রা বাড়িয়ে দেবো, একটা পাখার হাওয়ায় রেখে দেবো এবং তাপমাত্রা বাড়িয়ে দেবো। বলো এ সঠিক অ্যান্সার হবে কি হবে না? গ্রুপ ডি 2026-এর প্রশ্ন দেখো। ঢেকে রাখলে তো বাষ্পীভূত হবেই না, সংকীর্ণ গভীর পাত্রে রাখলে তো আরোই হবে না। যদি ঠান্ডা জায়গায় রাখি, আর্দ্র ঘরে রাখি, তো আর্দ্রতা অটোমেটিক বেড়ে আছে, তখন বাষ্পীভূত হবেই না। তো এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। চলো বলো এটা অ্যান্সার বলো। বলছে নিম্নলিখিত কোন পরিস্থিতিটি বাষ্পায়নের পক্ষে অনুকূল নয়? উচ্চ বায়ু প্রবাহের গতি, অবশ্যই বাষ্পায়ন ভালো হবে। উচ্চ আর্দ্রতা, না আর্দ্রতা যদি বেশি থাকে তাহলে কিন্তু বাষ্পায়ন ঠিকঠাক হবে না। তো অনুকূল নয় কোনটা? না বি, উচ্চ আর্দ্রতা থাকলে বাষ্পায়ন ভালো হবে না। ঠিক আছে, অনুকূল নয় লিখেছি তো। উচ্চ তাপমাত্রা বেশি থাকলে তো বাষ্পায়ন ভালো হবে, উচ্চ বায়ু প্রবাহ থাকলে হবে। ঠিক আছে, তো বি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। চলো গ্রুপ ডি 2025-এর প্রশ্ন দেখো। বলছে নিম্নলিখিত কোন উপাদানটি বাষ্পায়নের হার হ্রাস করে? একই প্রশ্ন বারবার রিপিট করেছে, একই টাইপের প্রশ্ন। দেখো গ্রুপ ডি 2018 প্রশ্ন। আর্দ্রতা বাষ্পায়নের, যদি আর্দ্রতা বেশি হয় তাহলে কি হয়ে যাবে? না বাষ্পায়নের হার হ্রাস করবে। বলছে আমাদের ত্বক থেকে ঘাম বাষ্পীভূত হলে আমরা ঠান্ডা অনুভব করি কেন? কারণ কি? বলো। বাষ্পায়ন হওয়ার জন্য ঘাম আমাদের ত্বক, একদম ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বাষ্পায়ন হওয়ার জন্য ঘাম কি করে? আমাদের ত্বক থেকে তাপ শোষণ করে, আমাদের ত্বক থেকে তাপ শোষণ করে বাষ্পায়ন হওয়ার জন্য। তো সেই জন্য আমরা ঠান্ডা অনুভব করি। তো ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। দেখো গ্রুপ ডি 2026-এর প্রশ্ন এটা। বলছে গ্রীষ্মকালে ত্বকে জল ঢালার পর আমরা ঠান্ডা অনুভব করি কেন? বলো অ্যান্সার বলো। দেখো এর জন্য কিনা বলো, জলের বাষ্পায়নের সময় ত্বকের উপরিভাগ থেকে তাপ শোষিত হয়। সি হয়ে যাবে সঠিক অ্যান্সার, সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। দেখো এলপি 2026-এর প্রশ্ন এটা। বলছে গ্রীষ্মকালে মাটির পাত্রে রাখা জল ঠান্ডা থাকে, কিসের কারণে থাকে? বাষ্পায়নের কারণে থাকে, বাষ্পায়ন। হ্যাঁ, বাকিগুলো তো হবে না। দেখো এখানে কিন্তু বাষ্পীভবন, ভেপারাইজেশন আছে, এটা কিন্তু অ্যান্সার করে দিও না ভুল করে। মাটির পাত্রে জল ঠান্ডা রাখার কারণ হচ্ছে বাষ্পায়ন, ইভাপোরেশন, ঠান্ডা থাকে সেই জন্য। তোমরা পরীক্ষায় কোথায় ভুল করতে পারো সেটা আমি জানি। ইভাপোরেশন আর ভেপারাইজেশন দুটোকে মিলিয়ে ফেলো না। হাতের তালুতে অ্যাসিটোন ঢাললে ঠান্ডা অনুভূতি হয় কেন? দেখো 2026-এ এলপির প্রশ্ন। কেন ঠান্ডা অনুভূতি হয় বলো? এটা বলতে পারি কোনাগুলি তালু থেকে শক্তি শোষণ করে,
এবং বাষ্পীভূত হয়। বি ইজ দ্য সঠিক অ্যান্সার, বলো বি ইজ দ্য সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখো, বলো গ্রীষ্মকালে ত্বকে জল ঢালার পর আমরা ঠান্ডা অনুভব করি কেন? দেখো এলপি 2026-এর প্রশ্ন। কী জন্য ঠান্ডা অনুভব করি? না জলের বাষ্পায়নের সময় ত্বকের উপরিভাগ থেকে তাপ শোষিত হয়, বাষ্পায়নের সময় ত্বকের উপরিভাগ থেকে তাপ শোষিত হয়। বলো বরফের গলনাঙ্ক কত? কেলভিনে দিয়েছে। আমি কি বলেছিলাম? সেলসিয়াসে দিলে 0 ডিগ্রি, এর সঙ্গে 273 যোগ করে দিলে 273 কেলভিন, তার মানে 273 কেলভিন হয়ে যাবে রাইট অ্যান্সার বরফের গলনাঙ্ক। আর ফারেনহাইটে দিলে কত বললাম? 32 ডিগ্রি ফারেনহাইট, মনে থাকবে। চলো বলো জলের স্ফুটনাঙ্ক কত? তোমরা কি বলবে? স্যার 100 ডিগ্রি সেন্টিগ্রেড। আরে 100 ডিগ্রি সেন্টিগ্রেডকে ফারেনহাইটে করো না, কত হবে বলো? আমরা ফর্মুলা কি জানি? C/5 সমান F মাইনাস 32/9। তো সি আমরা জানি যে 100 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে জলের স্ফুটনাঙ্ক, তো 5 করে দাও, F মাইনাস 32/9। তো দেখো 5 20 100 মানে 20 9 180, তাহলে কি হচ্ছে 180 প্লাস 32 কত হচ্ছে? 8 3 11 মানে 212 ডিগ্রি নাকি? 212 ডিগ্রি ফারেনহাইট। তো 212 ডিগ্রি, বি ইজ দ্য সঠিক অ্যান্সার। দেখো এই ফর্মুলাটা মনে আছে কি না বলো? এই ফর্মুলাটা C/5 সমান F মাইনাস 32/9, 212 ডিগ্রি ফারেনহাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখো, বলছে নিম্নলিখিতগুলোর মধ্যে কোনটি সাধারণ উচ্চ চাপে সংরক্ষিত হয়? দেখো 2026-এর যেই প্রশ্ন, বলো বি অ্যান্সার হবে কিনা? উচ্চ চাপে সংরক্ষিত হয় CO2, আর যখনই চাপ রিলিজ হয় তখন তরল না হয়ে সোজা গ্যাসীয় হয়ে যায়, তো বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। শুষ্ক বরফ যেটাকে বলা হয়। বলছে চাপ কমিয়ে ড্যাশ করলে কঠিন CO2, এইটা করলাম কিছুক্ষণ আগে, CO2 সরাসরি গ্যাসীয়তে হয়ে যায়, কী হয়ে যাবে? বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। 1 অ্যাটমসফিয়ারিক প্রেসারে তরল অবস্থায় না এসে সরাসরি গ্যাসে পরিণত হয়। নিম্নলিখিত ঘটনাগুলির মধ্যে কোনটি ভৌত পরিবর্তন নয়? গ্রুপ ডি 2025-এর প্রশ্ন। ভৌত পরিবর্তন নয়, জল জমে বরফ হওয়া স্যার ভৌত পরিবর্তন, বরফের গলন ভৌত পরিবর্তন, জলের স্ফুটন ভৌত পরিবর্তন, কিন্তু মোমবাতি দহন কোনো কিছু ভৌত পরিবর্তন হতে পারে না, রাসায়নিক পরিবর্তন, তো বি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। বলো নিম্নলিখিতগুলোর মধ্যে কোনটি একটি রাসায়নিক পরিবর্তন? কী হবে? না দুধ থেকে দই তৈরি হওয়া, প্রথমেই দিয়ে দিয়েছে, এই ইজ দ্য সঠিক অ্যান্সার। বলছে জিঙ্কের দানায় লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করলে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়, এটি নিম্নলিখিত কোনটির উদাহরণ? তো দেখেই বুঝতে পারছি এটা রাসায়নিক পরিবর্তন একটা, তো রাসায়নিক পরিবর্তন হয়ে গেলে এটা সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। দেখো গ্রুপ ডি 2026 আসা প্রশ্ন, ঠিক আছে। জিঙ্কের দানায় লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করলে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে, তো এটা একটা রাসায়নিক পরিবর্তন। তো চলো এখানে আমাদের পুরো চ্যাপ্টার হয়ে গেল কমপ্লিট। আমরা পুরো ডিটেলসে পড়েছি থিওরি, আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পুরো ডিটেলসে পড়েছি। আশা করি এই চ্যাপ্টার সম্পর্কে তোমাদের আর কোনো সমস্যা থাকতে পারে না। তোমরা শুধু কী করবে, এই চ্যাপ্টারটাকে খুব ভালো করে রিভিশন দেবে, ঠিক আছে। চলো আমরা নেক্সট ক্লাসে আমরা নেক্সট নতুন চ্যাপ্টার আবার স্টার্ট করবো। আর তোমাদের জানিয়ে রাখি, আচ্ছা ক্লাস কেমন লাগছে অতি অবশ্যই জানাবে। তোমাদের জন্য এত কিছু করা, এত সুন্দর নোট বানানো, এত সুন্দর স্লাইড বানানো, অতি অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের ক্লাস কেমন লাগছে। আর যদি ভালো লাগে তোমরা জানো অবশ্যই শেয়ার করবে, অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, তবেই বুঝতে পারবো আমার ক্লাস তোমাদের ভালো লাগছে। আর তোমাদের জানিয়ে রাখি যে আমাদের সায়েন্সের ফাউন্ডেশন ব্যাচ চলছে, যদি কেউ চয় অ্যাডমিশন নিতে পারো, সিলেকশন ব্যাচ 2.0, এর মধ্যে সমস্ত কিছু সায়েন্সের A to Z করানো হবে। তোমাদের থিওরি ক্লাস বলো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন চ্যাপ্টার ওয়াইজ বলো, মক টেস্ট বলো, NCERT নিউমেরিক্যাল কোশ্চেন বলো, এভরিথিং সব কিছু। ব্যাচের প্রাইস আছে 599 599 টাকা, আর যদি তোমরা ফুল ব্যাচ নাও তাহলে 899 টাকা ব্যাচের প্রাইস আছে। আর আমাদের প্রিভিয়াস ইয়ারের সমস্ত PDF অ্যাভেলেবেল আছে, এই মুহূর্তে বই অ্যাভেলেবেল নেই, PDF অ্যাভেলেবেল আছে, চাইলে নিতে পারো। কোর্স নাও বা বই নাও, যাই কিছু নাও, শুধুমাত্র এই নাম্বারে তোমরা একটা হোয়াটসঅ্যাপ করবে। যদি কোর্স নাও বলবে সায়েন্সের কোর্স বা অল ব্যাচ বা যে কোনো PDF নাও, তোমাদেরকে একটা QR কোড দেওয়া হবে, QR কোডে পেমেন্ট করে একটা স্ক্রিনশট দেবে, কোর্স চাইলে কোর্স অ্যাড করে দেওয়া হবে, আর PDF চাইলে তোমাদেরকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেওয়া হবে। আদারওয়াইজ তোমরা এক্সাম গ্র্যাভিটি অ্যাপ্লিকেশন ইনস্টল করে সিম্পল তোমরা এই পেড কোর্সে গিয়ে পরে ডাইরেক্ট তোমরা কোর্স বাই করতে পারো। আর যদি কোনো PDF চাও তোমরা স্টাডি মেটেরিয়ালে গিয়ে ডাইরেক্ট তোমরা বাই করতে পারো, ওকে। আর যদি কোথাও কোনো কোশ্চেন থাকে, কোথাও কিছু প্রবলেম থাকে, অবশ্যই তোমরা এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, ওকে। আর টেলিগ্রাম গ্রুপে অবশ্যই যুক্ত থাকবে সমস্ত কিছু নতুন আপডেট পাওয়ার জন্য। চলো আজকে পর্যন্ত ক্লাসে পর্যন্ত সবাই ভালো থাকবে, ওকে, থ্যাংক ইউ।